of today's session. And the topic is, as you know, pitfalls in the management of dengue syndrome, a case-based discussion, and how to prevent death. রিসেন্ট সময়ে আমাদের একটা ডেঙ্গু আউটব্রেক চলছে, কিছুদিন আগে খুব বেশি ছিল, এখনো চলছে, এবং আমরা এবারের সেশনে দেখেছি যে somehow death rate অনেক বেশি, despite all the effort, despite having a national guideline and everything. So we thought that discussing about the pitfalls of management in dengue is very important for us, and who could be a better master speaker than Professor Kaji Tariqul Islam, sir. Sir has been the editor-in-chief of our national guideline, and শুরু থেকেই স্যার ডেঙ্গিতে প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছেন. So I heartily welcome and request Professor Kaji Tariqul Islam, sir, to start the session. Thank you very much. This is really an honor. What Professor Mugni told, that year 2023 is a tragic year for us, because we have never experienced such number of cases and such number of deaths before in the last 23 years. So obviously, this demands special attention, as well as to share that are we on the right track? Are we doing the right job? And why this happens? What are the pitfalls that not properly addressed possibly can be responsible for this? So considering all this, I think we can make a journey of 1.5 hours covering the pitfalls in the management, some case-based discussion that we encounter, that is live scenarios, and actually how to prevent death in future. That's most important. As you know that dengue started in Bangladesh in 2000. Till 2018, we had ups and down, even in some years. We did not have any death even. 2007 to 2009 or 10, there was no death, and very small number of cases were detected in those years. But the picture changes after that. In 2019, there was a big outbreak. ওখান থেকে আমাদের বোধহয় একটা মেসেজ আসলো যে সামনের দিনগুলোতে মেবি কারো বোধহয় ইয়ে খোলা আছে, এই একটু মিউট করলে ভালো হয়। ডক্টর রজত ইজ টকিং। ডক্টর রজত, একটু মিউট করবেন প্লিজ। ওকে, সো 2019 আমরা প্রথম দেখলাম যে হিউজ নাম্বার অফ ডেথ। এরপরে 21 সাল যেহেতু আর একটা ভাইরাসের উপদ্রব ছিল, তো ওই সময় এটা অত বেশি আপার হ্যান্ড পাইনি। কিন্তু ইফ ইউ সি যে 2019-এ অগস্টের দিকে সবচেয়ে বেশি ডেথ ছিল। এইটা ছবিটা দেখানো, গ্রাফ দেখানোর পিছনে কারণ that there is shift of the attack of the virus. তারপরে আমরা 2022 দেখলাম যে 281 ডেথ আউট অফ 62,382। তখন দেখি যে ওটা ছিল 19-এ ছিল অগস্টে, দেখেন এটা সে অক্টোবর এবং নভেম্বরে। তার মানে যে নভেম্বর চলছে, স্টিল উই কান্ট সে যে এটা হবে না। এখনো কিন্তু কেস আসছে,
হয়তো সংখ্যা একটু কমেছে, এখনো ডেথ যে খুব রিজনেবল জায়গায় চলে গেছে তাও না। 2023-এর চিত্রটা এমন, যদি আমরা 31শে অক্টোবর পর্যন্ত ধরি, 2030-এর চিত্রটা 23-এর চিত্রটা এরকম যে হিউজ নাম্বার। আপনার তো এভরিডে জানতেই পারেন কত ডেথ, কত কেস হয়েছে, কত ডেথ হয়েছে, বাট দ্য কিউমুলেটিভ ইজ মোর দ্যান 1400 ডেথ, মোর দ্যান 1400। এবং এখানেও ওই সেপ্টেম্বর অক্টোবরে একটা, সেপ্টেম্বরে প্রায় 400-র মতো ছিল ডেথ, অক্টোবরে তো 359, আর আজকে নভেম্বরের 7 দিন। সো এটা আমাদের একটা বিশাল কনসার্ন, কারণ আমি শেষের দিকে আপনাদের সামনে হাজির করব কিছু উপাত্ত, যেখানে আমরা চাই যে সামনের দিনগুলায় আমরা কিভাবে ডেথ প্রিভেন্ট করতে পারি। এবারে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই যে শার্প রাইজটা, এটা যদি আপনি 2018-র সঙ্গে তুলনা করেন, তাহলে বার গ্রাফ গুলো দেখতে পাচ্ছেন যে 31 অক্টোবর পর্যন্ত কেসের সংখ্যা দেখেন কি পরিমাণ, এটা 3.25 লাখের মতো। এখন তো বোধহয় এই 7 দিনে আরো যোগ হয়েছে। এই শার্প প্রাইসটা সঙ্গে আমি 2000 সালে ফিরে যেতে চাই। 2000 সালে যখন ফার্স্ট আউটব্রেক হয়েছিল, তখন মানুষ কিন্তু এটা অনেক সচেতন ছিল এবং আমরা অনেক ভয় পেয়েছিলাম। তখন গণমাধ্যম বলতে ট্রুলি পত্রিকা ছাড়া, এই প্রিন্ট মিডিয়া ছাড়া আমাদেরকে হেল্প করার কেউ ছিল না যে সচেতনতা বাড়ানোর জন্য। তো তখন মানুষ, প্রফেশনাল মিডিয়া, পোস্টার্স, নানান কিছু, সবাই রাস্তায় নেমে আসছিলেন, মিছিল করেছেন, সেলিব্রিটিরা এসছেন। এবং ওই সময় বলা হয়েছিল যে বাংলাদেশে কোনো অসুখ এত অ্যাটেনশন পায়নি যেটা 2000 সালে ডেঙ্গু পেয়েছিল। তো এই আমরা সচেতন হলাম 2000-এ, কিন্তু 2023-এ এসে কেন আমরা এরকম একটা মারপ্যাচের মধ্যে পড়ে গেলাম? এটা একটা কারণ এই হতে পারে যে 17 সাল পর্যন্ত দেখা গেছে যে পৃথিবীর বহু দেশে এই ক্লাইমেট চেঞ্জ, সোশিও ইকোনমিক ভ্যারিয়েবলস সারা পৃথিবীতে কিন্তু একটা গ্লোবাল থ্রেট হিসেবে হিউম্যান হিস্ট্রিতে এটা, এবং এখনো এটা চলছে। এবং তারই একটা পার্ট সম্ভবত এই ডেঙ্গি আউটব্রেক। এবং 2 ডিগ্রি টেম্পারেচার যদি বাড়ে, তাহলে ডেন ভাইরাস তার মস্কুইটো তার লার্ভা, পিউপা লার্ভা থেকে একদম অ্যাডাল্ট মস্কুইটো হতে ওর সময় অনেক কমে যায়। সো আবার একটা হটেস্ট টেম্পারেচারের পরে ও আর পারে না, কিন্তু আমাদের দেশের এই আহ, আবহাওয়ার কারণে দি মস্কুইটো, দে আর কজিং দিস। আমাদের এখানে দুটো জিনিসই আছে, একটা হচ্ছে হিউমিডিটি, যেটা মস্কুইটো ম্যাচিওর হওয়ার জন্য খুব জরুরি, আর একটা হচ্ছে এই ড্রাই ওয়েদার, মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি। এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ যে টেম্পারেচার সঙ্গে এবং তার অ্যাডাল্ট মসকিটো হওয়ার দিন কিন্তু তখন কমে আসে। এবং সেই শর্ট একটু আগে যেটা বললাম, এটা গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে। 2022-এর আউটব্রেকে আমি একটু আগে বলেছি, তখন কেস ফ্যাটালিটি রেট ছিল 0.45, এখন তো এরকমই 0.45 to 5। সো আমরা কিন্তু ট্রুলি মানে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যদি আমরা বলি যে এর পিছনের কারণ যদি এপিডেমোলজিক্যাল কোনো চেঞ্জ হয়, হোয়াট আর দোজ? এপিডেমোলজিক্যাল চেঞ্জের মধ্যে 4টা জিনিসকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে ডেমোগ্রাফিক চেঞ্জ, ইকোনমিক, বিহেভিয়ারাল অ্যান্ড ভ্যারিড সোসাইটাল ফ্যাক্টরস। And these needs further discussion and further attention that has to be addressed by the national committee, government, and so many other organizations. এর ভিতরে আপনি দেখেন যে হিউম্যান হোস্ট, এটা তো অ্যাকচুয়ালি বাচ্চাদের অসুখ ছিল, এবং গ্রাজুয়ালি এটা আর কোনো
বয়সের অসুখ নাই। দিস হ্যাজ নাও বিকাম দি ডিজিজ অফ children, adolescent, young, even the older age group. এবং এটা দেখা গেছে আমাদের দেশে শুধু নয়, এটা আশেপাশের অলমোস্ট সব দেশে। যদিও আমরা জানি যে ফিমেলে মেল এফেক্টেড বেশি হয়, ফিমেলে ডেথ বেশি হয়। এই হায়ার মর্টিলিটি ফিমেলে কেন, এটা কতগুলো হাইপোথিসিস আছে, বাট আমরা হয়তো আজকে সেগুলাই যাব না। মেবি ইমিউন রেসপন্স অর দি ডিফারেন্ট প্যাথোজেনিক প্রসেস। 19 সালে এই ছবিটা কেন দেখাচ্ছি, এখন তো আর বাংলাদেশে কোনো সবুজ জায়গা নাই, এখন পুরো দেশই লাল। 19 সালে 5টা ডিস্ট্রিক্ট বাদ দিয়ে সমস্ত জায়গায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছিল। এবারের চিত্রটা আরো খারাপ, আরো ভয়াবহ, এবং যে কারণে আজকে আমরা যে বিষয়ে আলাপ করব সেটা খুবই অ্যাটেনশন দিয়ে আমাদেরকে নজরদারিতে, আমরা যদি সেই জায়গাটায় অ্যাড্রেস করতে পারি সঠিকভাবে, মেবি উই ক্যান ওভারকাম ইন কামিং ইয়ার্স টু। ভাইরাস চেঞ্জ হয়েছে। ভাইরাস চেঞ্জ হয়েছে কিরকম? ভাইরাসের ভিরুলেন্স আমরা we can consider that in the last 23 years আমরা কেউ না কেউ কোনো না কোনো সময় আইদার সাবক্লিনিক্যাল অর ক্লিনিক্যাল ডেঙ্গুতে সাফার করেছি, যেটা ছিল প্রাইমারি। এবার যারা আক্রান্ত হচ্ছেন, যাদের আমরা NS1 পজিটিভ পাচ্ছি, কিন্তু 7 দিন পরে যখন করছি তখন দেখা যাচ্ছে IgM এবং IgG দুটোই পজিটিভ। ইট ইন্ডিকেটস যে পাস্ট ইনফেকশন ছিল এবং রিসেন্ট ইনফেকশনের জন্য IgM পজিটিভ। সো IgG IgM পজিটিভ থাকা মানেই হচ্ছে ইউ আর ডিলিং উইথ এ ব্যাড পেশেন্ট, এবং যে লটস অফ সাইটোকাইন স্টর্মিং হওয়ার সুযোগ থাকে সেখানে। থাইল্যান্ডে ওরা একটা স্টাডি করে তারা দেখিয়েছিল যে ডেন 2 এর সাথে যদি 1, 3 এবং 4 এর they made the secondary infection, and this study gave us a very important thing, যে আমরা জানি না, আমরা তো আর এই ভাইরাসের সেরোটাইপিং করতে পারি না, আমরা চিকিৎসা দিচ্ছি শুধু। ডেন 2 এর সঙ্গে 1 এর যদি সেকেন্ড টাইম ইনফেকশন হয়, অথবা আগে ডেন 1 হয়েছিল এবার ডেন 2 দিয়ে হয়েছে, তাহলে তার সিমটম 500 গুণ বেড়ে যায়। অন দি আদার হ্যান্ড, যদি ডেন 3 এর সঙ্গে ডেন 2 এর হয় তাহলে 150 ফোল্ড, আর ডেন 2 এর সাথে যদি ডেন 4 এর হয় তাহলে অনলি 50 ফোল্ড রিস্ক যে তাদের সিভিয়ার ফর্ম অফ ডেঙ্গি এটা হবে। এবং এই সিভিয়ারিটি একটা মানে রিইমার্জেন্স হয়েছে, এবং যে কারণে পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও কিন্তু এবার ডেঙ্গুর ছড়াছড়ি অনেক বেশি। শ্রীলঙ্কান স্টাডিতেও তাই বলছে। আমাদের দেশে এটা একটা স্টাডি হয়েছিল 2019-এ, সেখানে ওই বছর 2 এবং 3, তার মানে 150 টাইমস যদি একই লোকের হয়ে থাকে, সো কম ইট হ্যাপেন যে এরকম একটা, এটা একটা পাবলিকেশনও ছিল এলসেভিয়ার এ। এরপরে আমরা দেখছি যে দেয়ার আর ওই কোভিড আসলো, কোভিড এসে একটু পজ হলো, বাট আলটিমেটলি উই ডিড নট গেট ভেরি কমফোর্ট জোন। আগে আমরা বলা হতো যে দিস ইজ এ ডিজিজ অফ দি আরবান এরিয়া, এবং ভেক্টর বায়োনমিক্স তাই বলতো, কিন্তু পরে দেখা গেছে যে নো, দিস হ্যাজ বিন স্প্রেড টু দ্য রুরাল এরিয়া। এখন গ্রামগঞ্জে সব জায়গাতেই আপনারা জানেন যে এই এডিস অ্যাজেপ্টির বাইরে অ্যালবোপিক্টাস এরা সাধারণত একটু গ্রামগঞ্জে বেশি থাকে। সো দে আর ক্যারিং দিস টু মসকুইটো, সমানে তারা এটা স্প্রেড করে যাচ্ছে। সিজনাল ভেরিয়েবিলিটিতে বলা হতো যে এটা বেশিরভাগই, এটা নামই ছিল ডিজিজ অফ মনসুন, কিন্তু এখন আর কোনো ডিজিজ অফ মনসুন নেই। আজকে নভেম্বরের 7 তারিখ, গত 15 দিন কোনো বৃষ্টি নাই, কিন্তু তারপরেও আহ মানে ডেঙ্গির affected people, hospitalization,
অ্যান্ড ডেথ কোনোটাই কিন্তু এই ড্রাই হয়ে যাওয়ার পরেও ইট ইজ নট বিং প্রপারলি কন্ট্রোল। সোশিও কালচারাল অ্যান্ড সোশিও ইকোনমিক ফ্যাক্টর এটা ভেক্টরের লংজিভিটি এবং সার্ভাইভালকে বাড়ায়। এটা কিভাবে হয় সবাই জানেন, ওইসব ছবি টবি আমি দেখাবো না। কিন্তু আমরা আমাদের সোশিও কালচারাল বিহেভিয়ারে কিন্তু খুবই দুর্বল। আমরা যে কোনো সময় একটা ক্যানের কোক ফেলে দিই, ডাব খেয়ে তার অর্ধেক ফেলে দিই, মানে ওই খোলাটাকে ফেলে দিই, হোয়াট এভার মেবি, মানে যেগুলো নিয়ে বারবার বলা হয়, সে জায়গায় আমরা কিন্তু মানে আমাদের সোশ্যাল বিহেভিয়ার ইমপ্রুভ করতে পারিনি। এটা শুধু সরকার সব করে দিবে, সিটি কর্পোরেশন সব করে দিবে, আমি যা ইচ্ছা তাই করব, এই জায়গাটা কিন্তু সেটা ইম্পর্টেন্ট, এবং যে কারণে ভেক্টর তার লংজিভিটি পাচ্ছে। আর অবশ্যই ডেঙ্গু ট্রান্সমিশন একসময় বলা হতো দিনে কামড়ায়, আহ এরকমই একটা ধারণা ছিল। কিন্তু বলা হয় এখন যে আলো থাকলে, কেন শহর তো ইভেন রাতের বেলায় তো এত আলো থাকে, সো মসকিউটো দে থিঙ্ক দ্যাট দিস ইজ ডে টাইম, সো বাইটের এখন আর কোনো টাইম টুইম নাই। এক সময় বলা হতো যে এটা ক্লিন ওয়াটারে গ্রো করে, খুব ভদ্র টাইপের মশা, কিন্তু পরে দেখা গেছে যে ঢাকা শহরের কিছু কিছু আহ মানে ড্রেন বা ইয়ে থেকে, পানি থেকেও কিন্তু এই ব্রিডিং সাইট গুলো খুঁজে পাওয়া গেছে। সো এদেরকে যদি আপনি দেখেন, এরা এমনই দেখতে। ডান পাশেরটা অ্যালবোপিক্টাস, এটা সাধারণত গাছগাছালিতে বেশি থাকে। আর বাম দিকের যেটা পেট ভরা রক্ত, সে হচ্ছে শহরে থাকে। সো দুটো স্বভাব এক হলেও একজনের শহরে বসবাস, একজনের গ্রামে বসবাস। রিসেন্ট ট্রেন্ড অন ক্লিনিক্যাল কোর্স, আসলে এটা কি? আমরা যদি বলি যে 2019-এর যে আউটব্রেক হয়েছিল, সেখানের অবজারভেশন কি ছিল? র্যাশ ট্যাশ গুলো আমরা যেগুলো আগে বলতাম যে র্যাশ হয়ে আসবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু ওই র্যাশও কমে গেছে। এখন তো কোনো র্যাশ পাওয়াই যায় না। অকেশনালি কারো কারো কনভালেসেন্স র্যাশ পাওয়া যায়, কিন্তু ফিব্রাইল র্যাশ এটা অলমোস্ট এখন নাই। ফিভার কারো কারো দেখা যায় 4 দিন 5 দিন, মোর দ্যান 5 ডেজও থেকে যায়। এখন আমরা মোর লিউকোপেনিয়া পাই, ভেরি হাই এএসটি। খুব 2019 সালে আমাদের অবজারভেশন ছিল যে টর্নিকেট টেস্ট ইভেন ক্রিটিক্যাল ফেজ আসার আগেই, জ্বর চলে যাওয়ার আগেই দেখা যেত টর্নিকেট টেস্ট কারো কারো ক্ষেত্রে পজিটিভ হচ্ছে। ডায়রিয়া আমরা প্রথম এনকাউন্টার করলাম 2019-এ। মায়োকার্ডাইটিস, সাডেন ডেথ, এটা আমাদের অবজারভেশন, এবং আমরা দেখলাম যে নো, ইট ইজ টেকিং দ্য লাইফস। 2023 সালের যে আউটব্রেক, সেখানে আহ, ওই একই জিনিস, কনভালেসেন্স র্যাশ ছাড়া, কিন্তু এখানে হেডেক বডি এক 22 সালে যেরকম ছিল এইরকম অত বেশি বলে না। ইভেন কখনো গায়ে ব্যথা নাও বলতে পারে। এক সময়ের নাম ছিল ব্রেক বোন ডিজিজ, সেই নামই এর এখন উঠে গেছে। দ্যার ইজ নো সিভিয়ার ব্রেক বোন, দ্যার ইজ নো ব্যাক এক টু মাচ। হয়তো সে পাতলা পায়খানা দিয়ে শুরু হয়েছে, জ্বর আছে, তো অনেক সময় মনে হবে এটা কি অ্যাকুট গ্যাস, ইয়ে ইয়ে এন্টারাইটিস। বমি যদি করে তাহলে বমি তো অবশ্যই থাকে, সো গ্যাস্ট্রোএন্টারাইটিস নিয়ে কনফিউশন হতে পারে। কেউ কেউ তো কলেরা হাসপাতালে গেছে, তারপরে ওরা ওখানে NS1 করে পজিটিভ পেয়ে তারা আবার মেডিকেল কলেজ হসপিটাল বা অন্য প্রাইভেট হসপিটালে রেফার করে দিচ্ছে। লটস অফ সাচ এক্সাম্পলস অ্যাভেলেবল। লিউকোপেনিয়া অ্যাজ লো অ্যাজ লেস দ্যান 1000, এটা কিন্তু ব্যাড প্রগনোসিস। এবং হাই লাইপেজ, হাই এএসটি, একটু আগে বলছিলাম যে ফিব্রাইল ফেজে অনেক সময় টর্নিকেট টেস্ট পজিটিভ হয়েছে, ভেরি কমন। এবার আমরা ডায়রিয়া দেখেছি, অ্যাবডোমিনাল পেইন, যেটা ওয়ার্নিং সাইন, যদিও আমি ক্লিনিক্যাল ফিচারে কিন্তু যাব না, সেজন্য মনে করিয়ে দিচ্ছি। আর পারসিস্টেন্ট ভমিটিং। আর আমরা এবার আরেকটা অবজারভেশন, সেটা হচ্ছে সেবোরিয়া এবং হারপিস সিমপ্লেক্স এত বেশি 3rd ডে 4th ডে 5th ডেতে, এবং দিস ইজ টেকিং এন স্পেশাল অ্যাটেনশন, যে দিস মানে মনে হচ্ছে যে আগামী বছর নতুন আবার কিছু দেখব। সো দেয়ার আর সাম চেঞ্জেস।
আমরা একটা জিনিস বলতে চাই যে ইট ইজ নাও এস্টাবলিশড, সবাই যারা জয়েন করেছেন তারা জানেন যে মোস্টলি কমনলি দি ইফিউশন ইজ ইন দ্য রাইট সাইড। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমার কাছে এর উত্তর জানা আছে কিনা, আই ডোন্ট নো। অনেক আগে পড়েছিলাম মিক্স সিনড্রোম হলে রাইট সাইডে প্লুরাল ইফিউশন হয়, দ্যাট ওয়াজ এ ভেরি আনকমন ইস্যু। কিন্তু এই ডেঙ্গুতে প্লুরাল ইফিউশন অ্যাপিয়ার্স মোস্টলি অন দ্য রাইট সাইড। বাইল্যাটারাল তো হতেই পারে, বিকজ এখানে যে কারণে হয় সেই প্যাথোলজিতে যাব না, কিন্তু আপনারা জানেন যে প্লাজমা লিকেজ। সো হওয়া উচিত ছিল, বাম দিকেও তার থাকা উচিত ছিল, এখানে থাকা উচিত ছিল, কিন্তু এদিকে যেমন যেহেতু নাই, এটা ছবি দেখানোর খাতিরেই এখানে রাখলাম। এনকেফালোপ্যাথি, আইসোলেটেড মায়োকার্ডাইটিস, অ্যাকুট রেনাল শাটডাউন, স্প্লিনোমেগালি, নিউমোনাইটিস, and also sorry, pancreatitis and cholecystitis. These are the special observation in both 2019 and 2023. So না আমি এখন মূলত পিটফল গুলো নিয়ে কথা বলবো, যেহেতু আমি ধরে নিচ্ছি যে যারা আমার সঙ্গে আজকে এই মাস্টার ক্লাসে আছেন তারা সবাই ম্যাচিওর, they know the clinical feature, investigation to do, and the treatment or management, whatever you tell. এখানে আসলে কি পিটফল, কি জায়গায় আমাদের অ্যাটেনশন দেওয়া উচিত? দেখেন, ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে ফিভারের প্যাটার্ন একটু আগেই বলছিলাম যে ক্লাসিক্যাল ফিভার প্যাটার্ন অফ প্রাইমারি ডেঙ্গি এটা কিন্তু গ্রাজুয়ালি চলে যাচ্ছে, এবং সেকেন্ডারি ডেঙ্গি যদি হয় তাহলে তো আরো থাকে না। সামটাইমস অ্যাফিব্রাইল কন্ডিশনও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, ইমিউন শাটডাউনের কারণে এটা হওয়ার সম্ভাবনা বেশি। ওয়ার্নিং সাইন আমরা জানি যে এটা সাধারণত ফোর্থ ফিফথ ডেতে আমরা পেতে পারি, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ফিব্রাইল কন্ডিশনেই তার ওয়ার্নিং সাইন গুলো অ্যাপিয়ার করে যাচ্ছে। তো আর্লি ডিটেকশন, যদি আমরা পিটফল কেন বলছি, যদি আমরা এটাকে আইডেন্টিফাই করতে না পারি, উই উইল মিস দ্য কেস, এবং সেটা হয়তো তখন ওই জায়গা থেকে সে শক সিনড্রোমে চলে যেতে পারে এবং খারাপ হতে পারে। সাধারণত আমরা জানতাম যে ক্রিটিক্যাল ফেজটা আসেই হচ্ছে 5-6 দিনের মাথায়, কিন্তু as early as on 3 days, on the third day, critical phase may appear, and that can cause catastrophe. কারণ আপনার মাথার মধ্যে যদি থেকে থাকে that you are thinking যে 5 দিনের মাথায় গিয়ে আমি ক্রিটিক্যাল ফেজ পাবো, যেহেতু ভাইরেমিয়া বলেন, ইমিউনোলজিক্যাল সিচুয়েশন বলেন, this is changing. So sometimes this is coming a little bit earlier. If you are not cautious, then you might miss the catastrophe can occur. And of course, tourniquet test indicates the capillary fragility, can be diagnosed in the early febrile phase. আমরা এটা অনেক জায়গায় করতে দেখি না। আমি বিনীত অনুরোধ জানাবো যে টর্নিকেট টেস্ট বেডসাইডের এমন একটা ইস্যু যে আপনি আগের থেকে আন্দাজ করতে পারবেন যে একটা ওয়ান স্কোয়ার, আমি টর্নিকেট টেস্ট কিভাবে করে সেখানে যাব না, কারণ অনেক অন্য কথা বলার আছে। আমি ধরেই নিচ্ছি যে আপনারা সবাই জানেন যে টর্নিকেট টেস্ট এটা করলে কি লাভ, যে যখনই আপনি দেখবেন যে 3-4 দিন 5 দিন হয়ে গেছে, ক্রিটিক্যাল ফেজে চলে যাচ্ছে এবং পেশেন্টের প্লেটলেট কাউন্ট শার্পলি ফল করছে, হিমাটোক্রিট রাইজ করছে, তখনই বুঝতে হবে যে অলরেডি বোধহয় তার প্লাজমা লিকেজ শুরু হয়ে গেছে। You do the tourniquet test and establish that the patient is moving towards the dengue hemorrhagic fever and the capillary fragility is uh, started. যদি আমি ক্রিটিক্যাল ফেজে দেখি যে ক্যাপিলারি লিকেজ দেয়ার এবং ক্লিনিক্যালি মে নট বি এভিডেন্ট আনটিল দ্য সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ এক্সট্রাভাসেশন, আপনি কিন্তু ওই যে ইয়েটা করেছিলেন, টর্নিকেট টেস্টটা করেছিলেন, আপনি যাচাই করতে পারবেন যে টর্নিকেট টেস্ট পজিটিভ মিন্স মোর দ্যান 10 petechiae appears in 1 square inch. That means আপনার ডিটেকশনটা আগে হলে মরবিডিটি মর্টিলিটিকে কিন্তু আপনি ডিলে করাতে পারবেন, অথবা পেশেন্টকে সময় মতো ইন্টারভেনশন করবেন। এই যে
প্লাজমা লিকেজের ইস্যুটা, এই জায়গাটায় আমাদের খুব সামান্য দুই একটা জিনিস করা, দ্রুত তার হিমাটোক্রিটটা করা, চেস্ট এক্সরে করতে পারেন যদি পেশেন্ট বলে যে আমার একটু কাশি হচ্ছে। এখন তো আমরা এইবার দেখছি যে শুধু ইফিউশন নয়, তার নিউমোনিয়াও ডেভেলপ করছে, এবং এই প্লাজমা লিকেজের সঙ্গে কিন্তু অ্যালবুমিন লিক করে। সো সিরাম অ্যালবুমিন মনিটর করলেও বুঝতে পারবেন যে অ্যালবুমিন লেভেল নেমে আসছে। অ্যান্ড ইফ ইউ থিঙ্ক দেন ইউ ক্যান গো ফর অ্যান আল্ট্রাসাউন্ড। পেশেন্ট যদি বলে যে আমার অ্যাবডোমেনটা আগের চেয়ে, তো সে ওই রকম ওয়ার্নিং সাইনের কথা বলে নাই, কিন্তু প্লাজমা লিকেজ শুরু হয়ে গেছে। তো এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। কখনো কখনো কনফিউশন হতে পারে যে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টে যে পেরিঅরবিটাল পাফিনেস এবং অ্যাসাইটিস মে মাস্ট দিস সাইন্স অফ ডিহাইড্রেশন। আপনি মনে করলেন যে এর তো দেখে চোখে মুখে পানি আসছে, তাহলে বোধহয় তাকে ফ্লুইড দিতে হবে না। ফ্লুইড তো আসলে সিস্টেমিক সার্কুলেশন থেকে বাইরে চলে গেছে। যদি তার এরকম অ্যাসাইটিস থাকে আর একটু রেনাল ইম্পেয়ারমেন্টের জন্য তার পেরিঅরবিটাল ইডিমা হয়, ডু নট থিঙ্ক যে আমি এই ফ্লুইড দিলে তার ওভারলোড হবে, বরং তার ইন্ট্রাভাস্কুলার ভলিউম লো হয়ে গেছে, ওখানে কিন্তু আপনি তার বিপি শাট করে শাট ডাউন হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু আপনাকে অ্যাড্রেস করতে হবে। আমি যেহেতু শক, নন শক, ডিকম্পেনসেটেড নন ডিকম্পেনসেটেড, এই জায়গাগুলো যেহেতু আমি আলোচনায় যাব না, আমি পিটফল নিয়ে কথা বলবো, সেজন্য আমি একটু খেয়াল করতে বলবো যে এই জায়গায় দয়া করে আপনারা একটু খেয়াল করবেন। শক যদি আপনি আর্লি ডায়াগনোসিস করতে পারেন, এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, যে এই ফর্মুলাটা খুবই ভালো যদি মনে রাখতে পারেন, যে কালার অফ স্কিন, ক্যাপিলারি রিফিল টাইম, জানি আপনারা জানেন সবাই যে কিভাবে দেখতে হয়, সরি, টেম্পারেচার, খুব কোল্ড টেম্পারেচার যদি হয় তাহলে বুঝবেন শকের দিকে চলে যাচ্ছে, পালস ভলিউম ভেরি লো, পালস রেট ভেরি হাই। এই সিসিটিভি আর মানে হচ্ছে প্রত্যেকটার ফার্স্ট লেটারটা নিয়ে এটা মনে রাখার জন্য বলা হয়েছে। তাহলে আপনি আর্লি ডিটেকশন করতে পারলে ইউ ক্যান কাম ইভেন নেয়ার নর্মাল ব্লাড প্রেশারে কিন্তু পেশেন্ট শকে থাকতে পারে। এই জন্য এটার নামই হচ্ছে নর্মোটেনসিভ শক অর কম্পেনসেটেড শক। ইউ ক্যান মিস। সেই জন্য রুগীর গায়ে হাত দিতে হবে। হাত দিয়ে কিছুই না, পেশেন্টের জাস্ট ইউ টেক দ্য পালস, তাহলে দেখলেন যে তার দুইটা আপার আর্ম একদম বরফ হয়ে আছে, ঠান্ডা হয়ে আছে, তাহলে বুঝলেন যে পেশেন্ট শকে আছে। যতই সে বলুক হ্যাঁ আমি ভালো আছি ডাক্তার সাহেব, ডোন্ট টেক দিস পয়েন্ট। আপনাকে দ্রুত পেশেন্টটাকে শক ম্যানেজমেন্ট করতে হবে। এই যে কোল্ড পেরিফেরি, ও কিন্তু আপনি চলে যাবেন, তারপরে দেখা যাবে আপনার ডাক্তার আপনাকে ফোন দিছে, স্যার পেশেন্ট তো এখন আর কথা বলছে না, অথবা সামথিং হ্যাপেন। সো শক ইন ডেঙ্গি ক্যান বি মাল্টিফ্যাক্টোরিয়াল, এবং সেক্ষেত্রে হাইপোভলিউমিক তো নাম্বার ওয়ান, যদি মায়োকার্ডাইটিস হয় তাহলে নাম্বার টু কার্ডিওজেনিক, যদি নিউমোনিয়া হয় বা সেপসিস অন্য কারণে হয়, সো এনিথিং ক্যান হ্যাপেন। বাট এটা অন্য কোনো কারণে হওয়ার কথা নাই। আমরা ধরে নিব 99% ক্ষেত্রে শকটা হাইপোভলিউমিক শক, এবং কখনো কখনো সিগনিফিকেন্ট ব্লিডিং আপনি মিস করতে পারেন। এই জন্য ফিমেল পেশেন্ট হলে জিজ্ঞেস করবেন যে পিরিয়ড চলছে কিনা। যদি সে বলে ইয়েস, তাহলে জিজ্ঞেস করবেন যে এটা কি ডিউ টাইমে নাকি প্রিপন্ড। যদি বলে প্রিপন্ড, আমার তো আরো 10 দিন পরে হওয়ার কথা ছিল, প্লিজ বি কেয়ারফুল। তার মানে সে কিন্তু তার ব্লিডিং ম্যানিফেস্টেশনের একটা পার্ট হিসেবে কশাসলি তাকে হ্যান্ডেল করবেন। অ্যান্ড অর্গানোপ্যাথি এবং এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম, এটা যদিও আনইউজুয়াল কেস, কিন্তু এটা মাথার মধ্যে রাখতে হবে যে এই যে মৃত্যুগুলো হচ্ছে এগুলো কিন্তু অর্গানোপ্যাথির জন্য হচ্ছে, এবং এক্সপ্যান্ডেড ডেঙ্গু শকের জন্য হচ্ছে। এবং এই জিনিসটা যেন আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমরা হয়তো মানুষের জীবন বাঁচাতে পারব। একটা কথা না বললেই নয় যে ডেঙ্গু শক ইজ নট এ সেপটিক শক। দেখেন ডেঙ্গুতে কিন্তু হাইপোভলিউমিক শক হয়,
আর সেপটিক শকে ভাসোডাইলেশনের জন্য শক হয়। ডেঙ্গুতে আপনি কোল্ড ভাসোকনস্ট্রিক্টেড এক্সট্রিমিটি পাবেন, যেটা একটু আগে আমি বলেছি, আর সেপটিক শকে পাবেন ওয়ার্ম ফ্লাস্ট এক্সট্রিমিটি। ডেঙ্গুতে আপনি পাবেন ডিক্রিজ ভাস্কুলার ক্যাপাসিটেন্স, আর এখানে পাবেন ইনক্রিজ ভাস্কুলার ক্যাপাসিটেন্স। ডেঙ্গুতে আপনি পাবেন ইনক্রিজ ডায়াস্টোলিক প্রেশার এবং ডিক্রিজ পালস প্রেশার, যেটা সবাই জানেন যে 20-এর কাছাকাছি চলে আসা মানে হচ্ছে, যদি আমি পালস প্রেশার 20 পাই মানে হচ্ছে পেশেন্ট খুবই খারাপ আছে, এটা আরো কমে গেলে পেশেন্ট আরো খারাপ হবে। সো ইন আদার ওয়ার্ড, এটা আমাদের এইভাবে মনে রাখতে হবে যে when the pulse pressure is less than 20 or 20, একদম অ্যালার্ট হয়ে যেতে হবে। অন দ্য আদার হ্যান্ড, সেপটিক শকে ডায়াস্টোল নেমে যায় এবং পালস প্রেশার ওখানে বেশি বাউন্ডিং থাকে। অ্যাগ্রেসিভ ফ্লুইড ডেঙ্গিতে আপনি দিতে পারবেন না। আপনাকে এই জন্য ফ্লুইড ম্যানেজমেন্টের জন্য আলাদা ক্লাস হয়েছে, আপনারা জানেন, বইয়ে লেখা আছে কিভাবে আগাবো। আপনি যদি অ্যাগ্রেসিভ ফ্লুইড দেন, যে ফ্লুইডটা প্লাজমা লিক হয়ে থার্ড স্পেসে গিয়েছে, দ্যাট উইল কাম ব্যাক এবং পরে এটা পালমোনারি এডিমা করবে। কিন্তু সেপটিক শকের থেকে তাকে রিসাসিটেট করতে গেলে আপনাকে অবশ্যই অ্যাগ্রেসিভ ফ্লুইড দিতে হবে, এবং সেখানে অ্যাটলিস্ট থার্ড স্পেসে ফ্লুইড আসার চান্স নাই, সো you can manage the patient with aggressive fluid resuscitation. ইনভেস্টিগেশনের পিটফলস গুলো নিয়ে এখন আলোচনা করব। ইনভেস্টিগেশনের পিটফলস এর মধ্যে দেখেন কিছু ফ্যালাসি আছে NS1 অ্যান্টিজেনের ইন্টারপ্রিটেশন নিয়ে। হিমাটোক্রিট এন্ড প্লেটলেট কাউন্ট ইন ডেঙ্গু, এটা নিয়ে বহুবার বলা হয়েছে, তারপরেও আজকে বলবো, কারণ এই জায়গাগুলো আমরা সঠিক অ্যাড্রেস না করলে আমরা সঠিক ম্যানেজমেন্ট করতে পারবো না। ট্রান্সামাইনেজ যে বেড়ে যায়, তাতে ডায়াগনোসিসে বা সিভিয়ারিটিতে কি ইম্প্যাক্ট ফেলবে। আইজিএম এর আইজিজির কথা একটু আগে বলছি, তারপর আর একটু ডিটেল বলবো। আর সেরোটাইপ জেনোটাইপ যদি ডেঙ্গুতে এই সিভিয়ার রোল প্লে করে, এটা আমি একটু আগে দেখেছি, থাইল্যান্ডের একটা স্টাডি। আর এবিসিএস ইন ডেঙ্গি, এটা তো আপনারা জানেন যে দিস সিক সাম স্পেশাল অ্যাটেনশন। NS1 টেস্ট ইন সেকেন্ডারি ডেঙ্গি এবং তার নিয়ে কয়েকটা কথা খুবই ইম্পর্টেন্ট। দিস হ্যাজ বিন পাবলিশড ইন প্লস। এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিগনিফিক্যান্ট রিডাকশন ইন NS1 অ্যান্টিজেন সেন্সিটিভিটি in secondary dengue is associated with the previous infection and presence of IgG. IgG আগে থাকার জন্য এই টেস্টের সেন্সিটিভিটি কমে যায়। তাহলে আপনি NS1 নেগেটিভ পেলে, এটা যে সেকেন্ডারি ডেঙ্গু সবসময় তা নাও হতে পারে, কিন্তু মাথার মধ্যে অন্তত থাক যে NS1 পাইনি মানে আমাকে অবশ্যই 6th ডেতে একটা সেরোলজি করতে দিতে হবে। আর যদি লোয়ার ভাইরাল লোড হয় শর্ট ডিউরেশনের জন্য, কেন আপনারা জানেন যেটা 5 দিনের পরে দেহে কোনো ভাইরাস থাকে না। যেমন আমরা বলি, আমরা দেখি যে মশারি টাঙিয়ে আছে, যদি 6-7 দিন হয়ে গিয়ে থাকে, তার তো মশারি টাঙিয়ে থাকার দরকার নেই, কারণ ওর শরীরে আর কোনো ভাইরাস নেই। তো ভাইরাল পিক সাথে কিন্তু NS1 এর রিলেশন, যদি ও লো লোড থাকে এবং শর্ট ডিউরেশন থাকে, তাহলে নাও পেতে পারে। যে কিট আমি ব্যবহার করছি, সেই কিটটা কোত্থেকে আসছে, কারা বানিয়েছে, এটা সেন্সিটিভিটি কত, আমরা কি কোনোদিন তা কাউকে, কোনো অথরিটিকে আমরা জিজ্ঞাসা করেছি? যারা এখানে বিজনেস করছে বা যারা নিয়ে আসছে, এটার সেন্সিটিভিটি কত পার্সেন্ট, সেটাও আমরা কোনোদিন জানতে চাইনি। NS1 নেগেটিভ, এটুকুর পরে আর পরের লাইন আর কেউ জানতে চায় না। সেই জন্য এলিজা কস্টলি, অ্যাভেলেবল হয় না, কিন্তু এলিজা তো সবচেয়ে ভালো। কিন্তু আমরা যেটা করি আইসিটি টেস্ট কিটের মাধ্যমে, এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, এবং যদি ভালো দেশের তৈরি এটা না পাওয়া যায়, তাহলে ইউ ক্যান মিস। NS1 সেন্সিটিভিটি ইজ অলসো সিন লোয়ার ইন ভেরি সিভিয়ার ডিজিজ। দেখেন, একটু আগেই কিন্তু আমরা বললাম যে ভেরি সিভিয়ার ডিজিজ কাদের হয়, ওই যে যার আইজিজি, যার আগে একটা প্রিভিয়াস ইনফেকশন ছিল,
তাহলে কতটা ইন্টারেস্টিং। সিভিয়ার ডিজিজে NS1 আর ওইটা কিন্তু অলমোস্ট সমার্থক, প্রায় অর্থ একই। তাহলে আমি তার সাইটোকাইন মানে ডিসচার্জ অনেক বেশি হবে। সেক্ষেত্রে NS1 এর দিকে তাকায় বসে থাকলে হবে না। ডিফারেন্স ইন সেন্সিটিভিটি বিটুইন সেরোটাইপ, বলা হয় হাইয়েস্ট সেন্সিটিভিটি DEN1 শো করে, মানে সেরোটাইপেরও মধ্যে দেখা যায় যে অ্যান্টিজেন কে আগে শো করবে, হাইয়েস্ট সেন্সিটিভিটি DEN1 এ, আর লোয়ার সেন্সিটিভিটি DEN2 এবং 4 সেরোটাইপে। বাংলাদেশে এবার 2-3 বেশি চলছে। আমরা ধরে নিতে পারি লোয়ার সেন্সিটিভিটি 2 যদি এটা প্রিভেইল এবং রান করে থাকে, তাহলে এটা বোধহয় একটা কারণ। আমার যেহেতু সবকিছু করার সুযোগ নাই, আমার বিদ্যা বুদ্ধি এবং কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট দিস গ্রাফ। যখন আমি প্রাইমারি ইনফেকশন দেখছি যে ভাইরাস ঢুকেছে, ভাইরাস শরীর থেকে যেতে শুরু করে 5 দিন পরে ভাইরাস আর থাকে না, কিন্তু NS1 আপনি 5 দিন পর্যন্ত তো অবশ্যই পাবেন। কখনো কখনো 6-7 দিনে যে পাওয়া যাবে না তা কিন্তু নয়। কিন্তু দেখেন IgM কিন্তু 4th ডেতে হওয়া শুরু করেছে, কিন্তু আপনি 6th ডেতে একদম পিক পাবেন এবং তারপরে সে প্ল্যাটু থাকবে আপ টু 6 to 8 উইকস। বাট IgG হতেই শুরু করে 7 দিনের মাথা থেকে। সো এই IgG তো সারা জীবনের প্রোটেকশন দিবে। সো ইট উইল রিমেইন ইন দ্য ব্লাড লাইফ লং। যদি সেকেন্ডারি ইনফেকশনের কথা চিন্তা করেন, তাহলে দেখেন যে সেকেন্ড ইনফেকশন যখন হয়েছে, টাইম লাইনটা দেখেন, ভাইরাস ঢুকলো 4-5 দিনে, ভাইরাসটা কিন্তু তখন অতদিন আর থাকে না, যেহেতু আগের একটা ইনফেকশন থাকার জন্য ও 4-5 দিনের মাথায় কিন্তু এই লালটা ও কিন্তু ডাউন হয়ে গেছে। বাট যেহেতু ওর আগের থেকে একটা IgG ছিল, আই রিপিট, আগের থেকেই একটা IgG ছিল এবং ওর IgM পরে আসছে, ওকে যদি আপনি 6 দিনের মাথায় করেন, IgG পজিটিভ তো পাবেনই, IgM তো পেতে শুরু করেছেন। ইফ ইউ গেট দ্যাট NS1 পজিটিভ and IgG is positive on the 7th day, definitely this is secondary dengue। তার মানে এই পেশেন্টের তখন এখানে দেখেন লেখা আছে DHF and DSS, তার মানে এই পেশেন্টটি যাবে হচ্ছে হেমোরেজিক ফিভার অথবা শক সিন্ড্রোম। হিমাটোক্রিট আমাদের সবচাইতে একটা ইম্পর্টেন্ট ল্যাবরেটরি টুল ইন ডেঙ্গি, অ্যান্ড ডিটেকশন অফ ওয়ার্নিং সাইন। এটা আমি যদি না বুঝতে পারি, তাহলে আমি তার হিমাটোক্রিটের রোল কি, সে কন্টিনিউয়াস বমি করছে, আর এবার তো ডায়রিয়া নিয়ে আসছে, দেখা যাবে ডিহাইড্রেশনের জন্য কিন্তু হিমাটোক্রিট বাড়ছে। আপনাকে দ্রুত তার হিমাটোক্রিট দেখে তাকে ফ্লুইডটা দিতে হবে। ফ্লুইড যদি সময় মতো না দেওয়া যায় এবং মেজার্ড ফ্লুইড, তাহলে আমরা ডেফিনেটলি ওই পেশেন্টকে আরো খারাপ হওয়ার জন্য অ্যালাউ করব। ডিটেকশন অফ অনসেট অফ প্লাজমা লিকেজ অ্যান্ড এস্টাবলিশ দ্য প্লাজমা লিকেজ, এই ব্যাপারটা অত্যন্ত জরুরি। তার জন্য আগেই যে কথাগুলো বলেছি সেগুলোই যথেষ্ট, বাট প্লাজমা লিকেজের ডিটেকশন, এটা যত দ্রুত ডায়াগনোসিস করতে পারবেন, আপনি তার ম্যানেজমেন্ট এবং তার এই হেমাটোক্রিট যে বেড়ে যাচ্ছে, সাথে সাথে হেমাটোক্রিটের একটা সহজ পন্থা বলি যে, ধরেন আপনি হেমাটোক্রিট এমন জায়গায় আপনার পোস্টিং, হেমাটোক্রিট করার সুযোগ নেই, কিন্তু TCDC হয় বা CBC অন্যগুলো হয়, মেবি অটো অ্যানালাইজারে এটা করা হয় না। আপনি দেখলেন তার হিমোগ্লোবিন 10 বা 11, তাহলে তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করেন, এটা তার বেসলাইন হেমাটোক্রিট হিসেবে। 3-11-33, যদি 11 তার হিমোগ্লোবিন হয়, একদিন পরে করে দেখলেন যে 33 ছিল, কিন্তু পরের দিন এটা হয়ে গেছে 43, ফর এক্সাম্পল, তাহলে আপনার বুঝতে হবে যে প্লাজমা লিকেজ শুরু হয়েছে অথবা ডিহাইড্রেশন অন্য কোনো কারণে হয়েছে। তাহলে হিমাটোক্রিট করার সুযোগ না থাকলেও আপনি কিন্তু মাল্টিপ্লাই 3 হিমোগ্লোবিনকে মাল্টিপ্লাই করে একটা মোটামুটি সহজ হিসাব করতে পারেন। যদিও হেমাটোক্রিট, এটা হচ্ছে গ্রস একটা কথা বলে দেওয়া, কিন্তু হেমাটোক্রিট করতে পারলে সবচাইতে ভালো। হেমাটোক্রিট মেশিন
যদি কোনো হাসপাতালে থাকে যে আমি দ্রুত হেমাটোক্রিট করতে পারবো, এবং এটা আপনাকে গাইড টু ফ্লুইড থেরাপির জন্য সবচেয়ে বেস্ট। যদি আপনি এটা দেখে ফ্লুইড দিলেন এবং ফ্লুইড দেওয়ার পরে যেভাবে আমরা নন শক পেশেন্টের বেলায় বলি 6 আওয়ারলি গ্রাজুয়ালি বাড়ানো, আমি যদিও কিন্তু ওই ছবি টবিগুলো দেখাচ্ছি না, ইউ নো দোজ, এই জায়গাটায় কিন্তু আপনি মেনটেন করতে পারেন। এবং ডেফিনেটলি হাউ টু স্টার্ট অ্যান্ড হাউ টু মেনটেন দিস high level of hematocrit, that is the main goal to treat a patient with fluid. আর যদি দেখেন যে হেমাটোক্রিট ইজ লো, তাহলে ডেফিনেটলি আই থিঙ্ক এভরিবডি নোজ দ্যাট ধরে নিতে হবে তার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, কনসিল ব্লিডিং হচ্ছে, অথবা পেশেন্ট হয়তো জানে না কিন্তু অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়ে যাচ্ছে। আর যদি ফ্রাঙ্কলি জানাই যায় যে হেমাটেমেসিস হয়েছে, মেলেনা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। হেমাটোক্রিট আমাদের হচ্ছে একটা মানুষকে বাঁচা মরার হাত থেকে রক্ষা করবে, দ্যাট ইজ হেমাটোক্রিট। It's not the platelet count. What to do and what not to do, এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে মিস করি। Doing NS1 antigen and serology of dengue together either on the first day to 5th day of the illness, এটা কি আসলে হওয়া উচিত? উচিত না। আমি দেখছি যে আমাদের কোয়ালিফাইড ডক্টররা লেখেন যে তিনোটাই একসাথে করেন। হয়তো তার জ্বরের তখন বয়স 2 দিন, তাহলে কি করছেন আপনি? এই পেশেন্টের NS1 নেগেটিভ পেলেন, কিন্তু আসলে সে ডেঙ্গির পেশেন্ট, হয়তো তার IgM পজিটিভের টাইমের আগেই আপনি সেকেন্ড ডেতে এটা করে ফেলেছেন। প্লিজ ডোন্ট ডু দিস বিফোর 5th ডে। একটু আগে আমি আপনাদের যে গ্রাফটা দেখালাম, আমি মনে করি আজকের দিনের পরে আর এটা কেউ করবেন না। 1, 2, 3, 4 দিন আপনি শুধুমাত্র NS1 করতে দেন। ডুইং NS1 and serology for dengue on 6th day onward, তাও তো ঠিক না। 6 দিনের দিন NS1 কেন করতে দিবেন? 6 দিনের দিন শুধু সেরোলজি দিবেন। 6 দিন 7 দিনের সেরোলজি দিয়ে আপনি তার থ্রম্বোসাইটোপেনিয়া বলেন বা অন্যান্য ডেঙ্গির যে ফিচার্স আছে সেগুলাকে আপনি অবশ্যই দেখতে পারেন। আমরা যদি পেশেন্ট গরিব হয় বা আপনার কাছে মনে হচ্ছে যে একে, আমি পার্সোনালি আমার নিজের একটা বলি, আমি পপুলারে কোনো পেশেন্টকে 2টার বেশি ইনভেস্টিগেশন প্রথম দিন কোনোদিন দেইনি। যারা আমার সাথে কাজ করে তারা জানে, জাস্ট আমরা বলি সিবিসিএন, SGOT অথবা AST, বিকজ আমার SGPT অবশ্যই ডেঙ্গিতে SGOTর চেয়ে কম আসবে। আমি 2টা এনজাইম কেন করব? যদি সাসপেক্ট না করি যে এর সঙ্গে মেবি এই পেশেন্টের হয়তো ভাইরাল হেপাটাইটিস পেয়েছি, আমরা কিছু ভাইরাল হেপাটাইটিস মানে কোমরবিড কন্ডিশন হিসেবে টুগেদার, কিন্তু যদি একটা টেস্ট করেন প্লিজ ডু SGOT। 2টা করতে পারলে করেন, কোনো আপত্তি নেই। নিজেই তখন ধারণা করবেন যে দেখেন SGOT ইজ হায়ার দেন দি SGPT, মেবি 2-fold 3-fold হায়ার থাকে। Ascites diffusion related to do a test of serum albumin, এটা আমাদের আসলে করা উচিত অথবা উচিত না। যদি আপনি মনে করেন যে অ্যালবুমিন তাকে দেওয়া দরকার আছে এবং আমি এমন অ্যাসাইটিস পেয়েছি বা এফিউশন পেয়েছি, আই ওয়ান্ট টু ডু এ সিরাম অ্যালবুমিন, যে তার কলার্ড অসমোটিক প্রেশার বা অঙ্কোটিক প্রেশার কমে যাওয়ার জন্য এই লিকেজটা হয়েছে, ওকে ডু দিস। 3 পর্যন্ত তাকে তো রিপ্লেসমেন্টের প্রয়োজন নেই, 2.5 এ নেমে আসলে তখন হয়তো বাচ্চাদের বেলায় বেশি প্রয়োজন হয়, অ্যাডাল্টের বেলায় খুব একটা বেশি প্রয়োজন হয় না। বাট দেয়ার ইজ ব্যাড ট্রেন্ড ইন ICU, আই হ্যাভ সিন। এরা সিরাম অ্যালবুমিন করেই ধামাদ্দাম দেওয়া শুরু করে। সো এই যে আমরা মানে গাইডলাইনে স্টিক করে থাকতে পারি না, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। ভেরি হাই সিরাম ফেরিটিন উইথ বাইসাইটোপেনিয়া, অর্থাৎ লিউকোপেনিয়া আছে, থ্রম্বোসাইটোপেনিয়া আছে। আপনি দেখলেন যে কোনো কারণে আপনি ফেরেটিন করতে দিয়েছেন পেশেন্টের, ফেরেটিনটা
ভেরি হাই বলতে ওরা 500 বলেছে, আমরা 1000 1500 প্রায়শই পাই। যদি স্প্লিনোমেগালি ডিটেক্ট করতে পারেন আল্ট্রাসাউন্ডে, সরি, তাহলে অবশ্যই তার একটা ট্রাইগ্লিসারাইড করতে দিবেন, কারণ এই ধরনের পেশেন্ট হিমোফাগোসাইটিক লিম্ফোহিস্টোসাইটোসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। রেয়ার কন্ডিশন, বাট প্লিজ কিপ ইট ইন মাইন্ড। না হলে কিন্তু করার দরকার নাই। অ্যাবডোমিনাল পেইন থাকলে লাইপেজ দিতে ভুলবেন না। না থাকলে নাও দিতে পারেন, কিন্তু যদি অ্যাবডোমিনাল পেইন বলে তাহলে না দেওয়াটা একদম খুবই অন্যায় হবে। সেরোলজি রিপোর্ট নিয়ে কিছু কথা হয়ে গেছে, তারপরে আমি একটা টেবুলেটেড ফর্মে আপনাদের দেখাতে চাচ্ছি যে আইজিএম এবং আইজিজি দুটোই যদি নেগেটিভ থাকে, আপনি বলতে পারেন যে ওই যে বললাম যে আমি 5 দিনের আগে স্যাম্পল নিয়েছি, অথবা এটা ডেঙ্গু নয়। আপনি যদি 6-7 দিনের মাথায় ওটা পেয়ে থাকেন, আপনি বলবেন যে ভাই এটা ডেঙ্গু ছিল না। সামটাইমস দিস হ্যাপেন। এবং কনফিউজিং রিপোর্ট টিপোর্ট পেলে দুটোই নেগেটিভ ইভেন অ্যাট 10 days, ফর এক্সাম্পল, আপনি ইট ইজ আনলাইকলি টু বি ডেঙ্গি, অথবা আপনি আর্লি স্যাম্পল নিয়েছেন। যদি আইজিএম নেগেটিভ কিন্তু আইজিজি পজিটিভ, আমরা টাইটার করতে পারি না, কিন্তু আমরা আইজিজি পজিটিভ যদি আমি দেখি যে ওই NS1 এর সঙ্গে আপনারা ভুল করে দিয়ে দিয়েছেন, আইজিজি পজিটিভ আসছে, আপনি বলতে পারেন এটা পাস্ট ইনফেকশন, কিন্তু ইউ হ্যাভ টু ওয়েট ফর দি আইজিএম আফটার 5th or 6th day। আইজিএম নেগেটিভ কিন্তু আইজিজি পজিটিভ ইন দি ডিউরিং দিস পিরিয়ড, এবং টাইটার যদি আপনি করতে পারেন এবং হাই টাইটার যদি পেয়েই যান, তখনও হয়তো আইজিএম তৈরি হওয়ার সময় হয়নি, আপনি বলতেই পারেন যে এটা সেকেন্ডারি ডেঙ্গি, এবং এটা আগের থেকেই তার হাই টাইটার ছিল, বিধায় পেশেন্ট ইজ সাফারিং ফ্রম। আইজিএম পজিটিভ আইজিজি নেগেটিভ এটা তো খুবই সহজ, প্রাইমারি ডেঙ্গি ইনফেকশন, এটা পাস্ট ইনফেকশন ছিলই না। আইজিএম পজিটিভ এবং আইজিজিও পজিটিভ, কিন্তু এই আইজিজি এত লো টাইটার অনেক সময় নাও থাকতে পারে। যদি থাকে, টাইটার করতে পারেন, তাহলে অবশ্যই আপনি বলবেন যে এটা রিসেন্ট ইনফেকশন, কারণ আপনার লো টাইটারে আমি ধরে নিব যে এটা কেবল ওই যে 7-8-9 দিনের মাথায় কেবল ও বাড়তে শুরু করেছে, লাইক দ্যাট। আইজিএম পজিটিভ অ্যান্ড ভেরি, একটু আগে যেটা বললাম যে সেকেন্ডারি ডেঙ্গু ইনফেকশন কিন্তু ক্যান হ্যাভ ভেরি হাই। সেরোটাইপ, জেনোটাইপ, এগুলো নিয়ে যে কথাগুলো বলা আছে, একটু আগে যেটা আমি দেখেছি এটা তার রিপিট, কিন্তু নিচের কথা দুটো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে ইনফেক্টিং সেরোটাইপ 2 এবং 3 এর অ্যাসোসিয়েটেড সিভিয়ার ডেঙ্গু, আর এশিয়ান জেনোটাইপ বলে একটা নতুন কথা ইদানিং শোনা যাচ্ছে, যে এশিয়ান জেনোটাইপের রিস্ক টু সিভিয়ার ডেঙ্গু হায়ার দেন দি আমেরিকান টাইপ। এই জেনোটাইপ সম্পর্কে বিং ক্লিনিশিয়ান আই ডোন্ট হ্যাভ মাচ আইডিয়া, বাট এটা যারা ল্যাবে কাজ করেন এবং জেনোটাইপ, এশিয়ান জেনোটাইপ কি, আই থিঙ্ক একটা সময় আসবে আমরা এটা ডেফিনেটলি আমাদের দেশে ওই কাজটা হবে। ম্যানেজমেন্টের পিটফল খুবই ইন্টারেস্টিং। হোয়েন অ্যান্ড হাউ টু স্টার্ট আইভি ফ্লুইড, কতক্ষণ দিব, ক্রিস্টালয়েড দিব, ব্লাড দিব, কলয়েড দিব, হেমাটোক্রিটের রোল একটু আগে বললাম, ক্রিস্টালয়েডের লিমিটেশন কি, ইন্ডিকেশন টু স্টার্ট কলয়েড, প্লাজমা সল, অ্যালবুমিন, হাউ ভলিউম ওভারলোড ক্যান ডিফারেন্সিয়েট ফ্রম ম্যাসিভ প্লাজমা লিকেজ। প্লাজমা লিকেজে কখনো অ্যালভিওলার স্যাকের মধ্যে ফ্লুইড জমা হবে না, প্লাজমা লিকেজের জন্য 2 প্লুরার মধ্যে ফ্লুইড জমা হবে। সো ইফিউশন অ্যান্ড পালমোনারি ইডিমা, এটা নিশ্চয় প্রত্যেকে পোস্ট গ্রাজুয়েশন করার সবাই জানেন দ্যাট হাউ টু ডিফারেন্সিয়েট দিস টু ক্রেপিটাস ইন বোথ লাং। আর যদি শুধু ফ্লুইড জমে ইন বিটুইন দ্য 2 layers of pleura, you will get the breath sound is diminished, and in the X-ray it is very easily detectable. যদি ভলিউম ওভারলোড হয় তাহলে তার ম্যানেজমেন্ট ডেফিনেটলি এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তাকে প্লাজমা সল দিয়ে
সাধারণত এদের লো ভলিউম এই ব্লাড প্রেশার থাকে, তার ব্লাড প্রেশারটাকে 110/70 তুলে তারপরে ইউ ইউজ ফ্রুসিমাইড। Is there any role of any antibiotic or dengue in steroid in dengue? Steroid in dengue নিয়ে অনেক কথাবার্তা আমি মানে দুঃখের সাথে জানাচ্ছি যে injudicious use of steroid as well as antibiotic is being held in Bangladesh. দেখেন আইভি ফ্লুইড দেওয়া হয়েছে একটা পেশেন্টকে ইনজুডিশিয়াসলি, যার রাইট লাং লেফট লাং দুই জায়গায় কিন্তু it's not pleural effusion with upper crescentic border something like that, but this patient যেহেতু সুপাইন নিয়েছে এই জন্য ছবিটা এরকম আসছে, কিন্তু আফটার ট্রিটমেন্ট উইথ ফ্রুসিমাইড দিস ইজ দ্য অনলি ওয়ান। অ্যান্ড আপনি যে যদি কলয়েড অসমোটিক প্রেশারটাকে তার ভালো করতে পারেন, এখানে অ্যালবুমিনের একটা রোল আছে। সো ইউ ক্যান ফার্স্ট ইউ ইউজ দি প্লাজমা to bring the blood pressure in such a level that you can use the IV furosemide, and side by side you can use furosemide হয়তো দেখা যাবে সরি অ্যালবুমিন, বিকজ দেখা যাবে যে তার সম্ভবত অ্যালবুমিন 2.5 অ্যারাউন্ড নেমে আসছে। আপনি যদি দিতে পারেন খুবই ভালো, একটা অ্যালবুমিনের দাম তো জানেন অনেক দাম, সো দুটো তিনটে দিতে পারলে ডেফিনেটলি দি পেশেন্ট উইল ইমপ্রুভ, এবং তাতে কলয়েড অঙ্কোটিক প্রেশার যখন বাড়ে অটোমেটিক্যালি দি ফ্লুইড উইল কাম ব্যাক টু দি সিস্টেমিক সার্কুলেশন। একটু আগে আমি বলেছি যে এটা আপনি দিতেই পারেন, এবং there is no role of antibiotic or no role of steroid here. ফ্লুইড দেওয়ার ব্যাপারে এটা সবাই জানে, তবু আমি একটু জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য যে 40 ml/hour যদি দিতে চান 10 drops is enough. দেখেন যদি আপনি সারাদিন ধরেও 40 ml 10 drops পার মিনিট যদি দেন, তাহলে 40 ml/hour দেওয়া হবে 24 ঘন্টাতে। আপনি তাকে কতটুকু দিচ্ছেন? 1200 আর 1000 সামথিং লাইক দ্যাট, 1000-এর মতো ফ্লুইড। এবং এটা জাস্ট মাল্টিপ্লাই, 80 ml হলে 20 ড্রপস, 100 ml হলে 25 ড্রপ, আর 200 ml/hour যদি দিতে চান তাহলে 50 ড্রপস। Hematocrit measurement every hour sometimes required and more important than platelet count during management. আমি এটা আগে বলে আসছিলাম, এখানে রিপিট করলাম এই কারণে, যেহেতু আমি ট্রুলি কোনো ম্যানেজমেন্ট বলছি না, যেহেতু আমি ধরে নিচ্ছি আপনারা সবাই ম্যানেজমেন্ট জানেন, আমি শুধু পিটফল নিয়ে আলোচনা করছি যে কোন জায়গাটায় আমার অ্যাটেনশনটা হলে আই ক্যান সেভ এ লাইফ। ক্রিস্টালয়েডের কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে লার্জ ভলিউম 0.9% যদি দেন, তাহলে আপনি হাইপার ক্লোরোমিক অ্যাসিডোসিস করতে পারেন। তো এটা কিন্তু ল্যাকটিক অ্যাসিডোসিসের সঙ্গে একটা কনফিউশন তৈরি হতে পারে, ওই যে এবিসিএস এর মতো মনে হবে, হেন হবে তেন হবে, শকটা প্রলংড হতে পারে সেক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আপনি সিরাম ক্লোরাইড লেভেল যদি নর্মালের চেয়ে এক্সিড করে, আপনি স্টপ করেন, স্টপ করে তাকে রিঙ্গাল ল্যাকটেট দিয়ে দেন। ধরেন আপনি তার একটা ইয়ে করেছেন, you have done one electrolyte and you saw that the chloride level is high, stop normal saline, and যেহেতু আপনি পানি তো আর দিতে পারবেন না, ডেক্সট্রোজ অ্যাকোয়া দিতে পারবেন না, you have to give the electrolyte containing, so linear lactate is, কিন্তু মনে রাখতে হবে এর কিন্তু সোডিয়াম এবং ক্লোরাইডের ইয়ে কিন্তু কম রিঙ্গাল ল্যাকটেটের। বাট এখানে আরেকটা কথা, পরের লাইনটাই খুব ইম্পর্টেন্ট, potassium containing solutions such as lactated ringer আমরা ট্র্যাডিশনালি অ্যাভয়েড করি যাদের হাইপারক্যালিমিয়া আছে। যদি একটা পেশেন্টের সিকেডি থাকে, তাকে আপনি রিঙ্গার ল্যাকটেট বা ল্যাকটেটেড লিঙ্গার দিলে কিন্তু তার হাইপারক্যালিমিয়াটা বাড়বে। সো ল্যাকটেটেড চেয়ে অ্যাসিটেট পাওয়া গেলে আরো ভালো, এটা হলে সবচেয়ে বেস্ট হয়। এবং সেক্ষেত্রে আবার একটা কথা মনে রাখতে হবে যে আমার তার লিভার ফাংশন ভালো আছে, তো সিগনিফিকেন্ট লিভার ইনভলভমেন্ট অর ফেলিওর ইন পেশেন্ট উইথ impaired lactate metabolism, ল্যাকটেট যদি ওই
আগেরটায় যে আমি দিয়েছি রিঙ্গার ল্যাকটেট, তার আপনি কিডনির জন্য যেমন ইম্পর্টেন্ট, আবার এদিকে দেখেন লিভার যদি তার ফেলিওর, অ্যাকিউট হেপাটিক ফেলিওর তো হয়। সো উই শুড কনসিডার রিঙ্গার অ্যাসিটেট শুড বি কনসিডার্ড ইনস্টেড অফ। এটা আমি কিন্তু ধাপে ধাপে বলে আসলাম। এরকম সিচুয়েশন হয়তো 100-তে একটা, 1000-এ একটা এমন হবে, কিন্তু আমরা যেন এই যে জিনিসটা জেনে রাখি, আমাদের যেন নলেজের ঘাটতি না থাকে। কলয়েড রিকমেন্ডেশন কখন? যখন পেশেন্টের, ধরেন একটা পেশেন্ট, আমি একটা উদাহরণ দিই বলে, একটা এক্সাম্পল দিই বলে, একটা পেশেন্ট আসছে এমার্জেন্সিতে, আপনি অ্যাটেন্ড করেছেন, পেশেন্টের ব্লাড প্রেশার নন রেকর্ডেবল অথবা খুবই ফিবল পালস, মেবি 70/50 অর সামথিং লাইক দ্যাট, এবং তার পেট ডিস্টেন্ডেড এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনি দেখেই বুঝে ফেলেছেন যে ম্যাসিভ প্লাজমা লিকেজ হয়েছে। কোনো ক্রিস্টালয়েডে যাওয়ারই দরকার নেই, স্ট্রেট গো টু কলয়েড। এবং কলয়েড কতটুকু দেওয়া যাবে নিচেই লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনি। প্লাজমা আপনি দিতে পারবেন 50 ml/kg পার ডে। একটা লোকের যদি 50 কেজি ওজন হয়, যদিও এখানে আইবিডব্লিউ মানে আইডিয়াল বডি ওয়েটের কথা আমরা বলবো, তাহলে মোটা সোটা মানুষ না হয়, অ্যাভারেজ মানুষ হয়, 50 ml যদি হয়, 50 কেজি যদি ধরেন, আপনি 2.5 লিটার দিতে পারবেন, বাট নট অ্যাট এ টাইম। আপনি 500 এটা চার্জ করলেন, পেশেন্ট শক থেকে ইমপ্রুভ করলো, তখন আপনি তাকে মেইনটেনেন্স হিসেবে দিতে পারেন। আর কাকে দিতে পারেন? পেশেন্ট শকে আছে কিন্তু তার হিমাটোক্রিট রাইজ করছে না, অবশ্যই তাকে আপনি প্লাজমা দিবেন, মাস্ট। পেশেন্ট 2-3 বার ক্রিস্টালয়েড দিয়ে রেসপন্ড করেনি, তাকে অবশ্যই আপনি কলয়েড দিবেন। কলয়েড সলিউশনস ইজ প্রেফার্ড। এবং যখন পালস প্রেশার অনেক কম পাবেন, তখন আর ডাইনে বাই কোথাও তাকানোর দরকার নেই। তার ব্লাড প্রেশারকে রেস্টোর করতে হলে একমাত্র প্লাজমা, ডেক্সট্রান যেহেতু আমরা ব্যবহার করি না, আমাদের দেশে অ্যাভেলেবলও না, ডেক্সট্রানের কিছু সাইড ইফেক্ট আছে, এটার হ্যাজার্ডসও আছে। সো এই প্লাজমা মধ্যে আমরা যে জিনিসটা ব্যবহার করি, দ্যাট ইজ ভলুভেন, ভলুলাইট, দিস ইজ মাচ মাচ সেফার ড্রাগ, এবং এটা জীবন বাঁচানোর জন্য যথেষ্ট। সো ইউ ক্যান গো ম্যাক্সিমাম 2.5 লিটার ইন এ ডে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে 1 লিটার থেকে 1.5 লিটার যদি কাউকে চার্জ করা হয়, সে ম্যাক্সিমাম বেনিফিট পায় এবং সে পেশেন্ট শক থেকে রিকভার করে। এটা একটা সুবিধা হচ্ছে, ও ব্লাড প্রেশার এবং পেশেন্টকে একটা স্টেবল কন্ডিশনে রাখবে প্রায় 6 আওয়ার্স পর্যন্ত। হয়তো আপনার 6 ঘন্টা পরে আরেকবার দেওয়া লাগতে পারে, যে প্লাজমা লিকেজ প্রক্রিয়া এখনো বন্ধ হয়নি বলে। তাহলে আপনি ওই পিরিয়ডটাকে শুধু বাঁচানোর জন্য আপনি তাকে অবশ্যই সেই সময়টা ইউজ করবেন। I think I have talked about the pitfalls related to clinical management, clinical feature investigation and management point of view. Few points হয়তো কারো প্রশ্ন থাকলে সেগুলো আমরা পরে ডিসকাস করব। আমি কতগুলো কেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তারপরে আমরা কিভাবে ডেথ প্রিভেন্ট করতে পারি সেটা কথা বলবো। আমি কেস নিয়ে যেটা আলোচনা করব সেটা কয়েকটা মানে কয়েকটা, এটা আপনাদের সবার কাছে খুব ইন্টারেস্টিং হতেও পারে, নাও হতে পারে, বাট এগুলো খুব আমার একদম এই মানে এই বছরের এইগুলা সব মানে রিয়েল লাইফ সিনারিও। A 70-year-old man presented with fever, myalgia, headache for 3 days. Temperature 101 ছিল। জাস্ট এ মিনিট, অগ্নি ফোন করছে কেন দেখি। হ্যাঁ মগ্নি, শিওর শিওর। এই পেশেন্টটা পিসিআই করা, তার অ্যাওর্টিক বাল্ব রিপ্লেসমেন্ট হয়েছে এবং তার লাং ক্লিয়ার। পেশেন্টের কোনো ভমিটিং, ডায়রিয়া কিছু ছিল না।
এই পেশেন্টকে আমরা কি তার NS1 পজিটিভ ছিল। ম্যানেজমেন্ট প্ল্যান কি, যা আপনারা এই স্ক্রিনে দেখছেন, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট প্ল্যান? তার ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে তাকে সিম্পলি অবজার্ভ করা, ওরাল ফ্লুইড দেন, ভাইটাল রেকর্ডস করেন, এবং পেশেন্টকে কোনো আইভি ফ্লুইড না দিলেও চলবে, যেহেতু সে কোনো বমি করছে না, তার কোনো লিকেজের ইতিহাস নাই। কেস 2 তে দেখেন যে একটা পেশেন্ট যে ভর্তি হয়েছে NS1 পজিটিভ নিয়ে, এবং অ্যাবডোমিনাল পেন এবং ব্ল্যাক টারি স্টুল ছিল 2-3টা এপিসোডে। ব্লাড প্রেশার অনেক কমে গিয়েছিল, TT পজিটিভ ছিল। সে কিন্তু একটা বড় জার্নির মধ্যে দিয়ে গিয়েছে। যদি আপনি প্লেটলেট দেখেন, যদি তার হেমাটোক্রিট অনেক নেমে গিয়েছিল, এবং আলটিমেটলি এই পেশেন্টের লিভার ফাংশন ওয়াজ গুড। পেশেন্টের যদিও এখানে অ্যালবুমিন 2.8, বাট কনসিডারিং অল দিস, পেশেন্টের আপার জিআই এন্ডোস্কোপি করা হয়েছিল, বিকজ পেশেন্ট হ্যাড ফ্রেশ ব্লাড অর অল্টার্ড ব্লাড। এই পেশেন্টের আলটিমেটলি একটা গ্যাস্ট্রিক আলসার পাওয়া গিয়েছিল, এবং পেশেন্ট যদিও তার প্লাজমা লিকেজ ছিল অ্যাজ এভিডেন্স বাই অ্যাসাইটিস অ্যান্ড রাইট সাইডেড ডিফিউশন, বাট দি পেশেন্ট রেস্কিউড। পেশেন্টের রাইট সাইডে ইনফিউশন ছিল, পেশেন্টের 2 ইউনিট হোল ব্লাড দিতে হয়েছে, প্লাজমা সল দিতে হয়েছে, এবং পেশেন্ট আলটিমেটলি রেস্কিউড। 46-year-old ডায়াবেটিক, এবং এই পেশেন্টের আচ্ছা, এটা আমি স্কিপ করি যেহেতু টাইম কনস্ট্রেন্টের কথা বলেছে, আমি এটা স্কিপ করি, ইন্টারেস্টিং দু একটাতে চলে যাই। কেস 4, 23 years old lady presented with 32nd week pregnancy and NS1 positive. আমরা প্রেগনেন্সির কথা কেন বললাম, প্রায়শই কিন্তু গাইনি ওয়ার্ড থেকে রেফারাল আসে। সো আপনি যদি যান যে মানে আগে পেশেন্টকে এক্সামিন করেন, এক্সামিন করে এই পেশেন্টের দেখা গেছিল যে তার 25,000 প্লেটলেট, হেমাটোক্রিট 37। দেখেন হেমাটোক্রিট প্রায় কাছাকাছি আছে, 3 × 36 আর 3 × 9, অলমোস্ট কাছাকাছি আছে। তো তার এমন কোনো খারাপ কিছু হয়নি। একটু কমেছে অ্যালবুমিন, ডেঙ্গু NS1 পজিটিভ ছিল, এবং এই পেশেন্ট আমরা তার অলরেডি অ্যাসাইটিস ডেভেলপ করছে, ইফিউশন ডেভেলপ করেছে। 32 সপ্তাহ দেখে আমরা তার এক্সরে করেছিলাম। এই পেশেন্টকে একটু অ্যালবুমিন এবং ভলুবেন দেওয়া হয়েছিল, এবং পেশেন্ট স্টেবল কন্ডিশনে কিন্তু হসপিটাল থেকে যেতে পেরেছে। 90 years old ম্যান, এবং সেই পেশেন্টের কতগুলো জিনিস দেখাবো যে পেশেন্টের আলটিমেটলি NS1 নেগেটিভ, ডেঙ্গু সেরোলজিও নেগেটিভ। দেখেন মজার ব্যাপার, দেখেন দুইটাই নেগেটিভ, অথচ পেশেন্টের একটা অ্যাকিউট অনসেট, সবকিছু বলছে, লিউকোপেনিয়া ছিল, থ্রোম্বোসাইটোপেনিয়া ছিল, বাইলেটারাল পালমোনারি শ্যাডো ছিল, এবং এই পেশেন্ট আলটিমেটলি ম্যানেজ করতে খুবই বেগ পেতে হয়েছে, এবং এর এক্সপেক্টেড আউটকাম নিয়ে কিন্তু আমাদের খুবই সন্দেহ ছিল। আমরা নেক্সটটায় চলে যাই, 6-এ যাব না, 7-এ চলে যাই। এই পেশেন্টটার ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া হয়েছিল, ডেঙ্গু পেশেন্ট। আমি মানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে সব সময় যে ইফিউশন হবে, সব সময় যে একদম কনসলিডেশন হবে, নিউমোনিয়া হবে, তা নয়। ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, এবং তারকে স্টেরয়েড, এই পেশেন্টকে পালমোনোলজিস্টের পরামর্শে স্টেরয়েড দেওয়া হয়েছিল, এবং আলটিমেটলি দি পেশেন্ট সার্ভাইভড। একটা 15 বছরের বাচ্চা, মাত্র 15 বছর, 5th ডে অফ ফিভারে এই বাচ্চাটা NS1 নেগেটিভ। সে তাকে নন রেকর্ডেবল ব্লাড প্রেশারের জন্য আইসিইউতে নিয়ে যাওয়া হয়, বোলাস চার্জ করা হয়, কলার্ড দেওয়া হয় ক্যালকুলেটেড ইয়েতে, এবং আলটিমেটলি পেশেন্টের কিন্তু হার্ট রেট ছিল 160/মিনিট, এবং তার ব্লাড প্রেশার ওয়াজ 90/70। আইজিএম পরে 7 দিনের মাথায় আইজিএম পজিটিভ আসছিল। দিস পেশেন্ট হ্যাড হেমাটোক্রিট ভেরি হাই, 3-11-33 থাকার কথা, এখানে দেখেন অনেক বেশি, এবং প্লেটলেট 10,000-এ নেমে গিয়েছিল। পেশেন্টের রেনাল ইনভলভমেন্ট ছিল, পেশেন্টের হেপাটিক ইনভলভমেন্ট ছিল, সেপসিস ছিল, দেখেন এফডিপি ওয়াজ ভেরি হাই, এবং আলটিমেটলি তার আইএনআর ওয়াজ অলসো হাই। এই পেশেন্টের অনেক কিছু লেগেছে। তার যেহেতু
মায়োকার্ডাইটিস ছিল। তার ইসিজিতে এসটি সেগমেন্ট এলিভেশন ছিল ইনফিরিয়র এবং ইন্টেরিয়র লিডে। তার ট্রোপোনিন আই ওয়াজ ভেরি হাই, অ্যান্টিপ্রোবিনপি ওয়াজ হাই। এই পেশেন্টকে মিথাইল প্রেডনিসোলন 3 দিন দেওয়া হয়েছে, অ্যান্ড আলটিমেটলি উই কুড সেভ দি পেশেন্ট। একটা 16 বছর 15 বছরের বাচ্চা এসটি এলিভেশন, এবং পরে এটা ইমপ্রুভ করে যায়। এই ছিল তার টেস্টের অবস্থা, এবং আলটিমেটলি সে বেঁচে যায়। 26 বছরের এরকম আরো একটা তার ইন্ট্রাভেনাস মেইনটেনেন্স ফ্লুইড থেরাপি নিয়ে ভমিটিং ডায়রিয়া ছিল, NS1 পজিটিভ ছিল, এবং আলটিমেটলি তার ইয়ে যখন সে ভর্তি হয় পেশেন্ট কলাপস করে, সোয়েটিং হয়। হি ওয়াজ ইন দ্য ওয়ার্ড, হঠাৎ করে তার সোয়েটিং হয় এবং কলাপস করে। ট্যাকিকার্ডিয়া দেখে দ্রুত নিয়ে যাওয়া হয়, এবং তার ট্রোপোনিন ছিল অ্যাজ হাই অ্যাজ 30। এবং এই পেশেন্টকেও আমি শর্টে বলছি, তাকে প্রেডনিসোলন মিথাইল প্রেডনিসোলন ইউজ করাতে পেশেন্ট কুড সার্ভাইভ। আমার এই দুটো কথা বলার কারণ হচ্ছে এটাও খারাপ ছিল যে এই পেশেন্টের কি পরিমাণ ফ্লুইড ইয়ে করছে। এইটা দেখলে বুঝতে পারবেন যে তার কার্ডিয়াক শ্যাডো দেখেন কত চওড়া ছিল তখন তার মায়োকার্ডাইটিস স্টেজ। ডিসচার্জের সময় পেশেন্ট ওয়াজ ইন গুড কন্ডিশন। লাস্ট এই একটা কেস বলবো, সেটা হচ্ছে একটা ইডিএস এর একটা পেশেন্ট। কতগুলো অর্গান তার ইনভলভ হয়েছে, অ্যাকিউট লিভার ফেলিওর, একেআই, মায়োকার্ডাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যাসাইটিস, প্লুরাল এফিউশন, নিউমোনিয়া, এবং 60 বছরের একটা মানুষ। দিস পেশেন্ট কেম অ্যাজ লো অ্যাজ 18,000, অ্যান্ড অনেক হাই ছিল তার এসজিওটি, অ্যালবুমিনও অনেক কম ছিল। আলটিমেটলি দিস পেশেন্ট অলসো সার্ভাইভড। এগুলো কথা বলে আমি হাউ টু প্রিভেন্ট ডেথে, আমি জানি না কেউ বোধহয় কিছু মার্ক করছেন, যে কারণে কিছু লাল সবুজ দাগ আসছে, আই ডোন্ট নো হাউ। আমি 2-3টা স্লাইড দেখাবো যে হাউ টু প্রিভেন্ট ডেথ, কিভাবে আমরা ডেথ প্রিভেন্ট করতে পারি। আগের কথাগুলো আমি একটু সামারাইজ করছি। ক্লিনিক্যালি আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্নিং সাইন ইন ভেরি আর্লি স্টেজ, শককে যদি আর্লি ডিটেক্ট করতে পারি, সিসিটিভি আর যদি মাথার মধ্যে থাকে, ডিটেকশন অফ দ্য এভিডেন্স অফ প্লাজমা লিকেজ ইজ মোর ইম্পর্টেন্ট। আর সেকেন্ডারি ডেঙ্গু কিনা এটা যদি বুঝতে পারি, ফ্লুইড ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল ইন সেকেন্ডারি ডেঙ্গু ম্যানেজমেন্ট ডিউরিং ক্রিটিক্যাল ফেজ। হেমাটোক্রিট উইথ হেমোডাইনামিক স্ট্যাটাস অ্যাজ এ গাইড, এবং স্টার্টিং আইভি ফ্লুইড অবশ্যই ওয়ার্নিং সাইন আমরা যেন ডিলে না করি, দ্যাট ইজ লাইফ সেভিং। জুডিশিয়াস অ্যান্ড ক্যালকুলেটেড ইউজ, এবং আইভি বোলাস অবশ্যই প্রত্যেকটা জায়গায় দিব, এবং স্টেরয়েড দেওয়ার কোনো ভূমিকা নাই, অ্যান্টিবায়োটিক দেওয়ারও কোনো ভূমিকা নাই। শুধু নামগুলো বলে যাব: পাবলিক অ্যাওয়ারনেস, এলিমিনেট ব্রিডিং সাইট, ইনসেক্টিসাইড অ্যাপ্লিকেশন, ইউজ অফ প্রোটেক্টিভ মেজার, কমিউনিটি এনগেজমেন্ট, robust healthcare system, timely diagnosis and treatment, research and innovation, surveillance throughout the year, collaboration and international support. And it is important to note that the specific strategies, measures may vary depending on the outbreak location. And finally, thank you very much. Last part I went very quickly, but I tried to put as much as possible. Thanks once again for your patience hearing. If there is any question, I'm ready to answer. মুগনি, আমি শেষ করেছি। Yes, sir. Yes, sir. Thank you, sir. Sir, sorry, I had some electrical disturbance at home. Thank you, sir. আসলে স্যারকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই যে স্যার অল্প সময়ের মধ্যে মানে এত চমৎকার একটি লেকচার দিলেন, এবং এটার যে তথ্য বহুল ছিল তাতে আমরা সবাই বুঝতে পেরেছি যে হাউ লেবোরিয়াসলি অ্যান্ড মেটিকুলাসলি স্যার হ্যাজ প্রিপেয়ার্ড দিস সেশন। থ্যাংক ইউ সো মাচ, স্যার। স্যার আসলে আর ডেঙ্গি একটা অনেক বড় একটা সাবজেক্ট, আমরা আজকে অল্প সময়ের মধ্যে
ইয়ে করার চেষ্টা করছি। সো উই হ্যাভ সাম টাইম কনস্ট্রেইন। সো আমি ইতিমধ্যে যে দু একটা কোশ্চেন আমার নজরে এসছে, আমি সেগুলো একটু স্যারকে দিচ্ছি। যে ম্যানেজমেন্ট অফ অ্যান্টিপ্লেটলেট অ্যান্ড অ্যান্টিকোয়াগুলেন্টস ইন পেশেন্টস উইথ ওল্ড এমআই অর যাদের পিটিসিএ করা হয়েছে বা ভালভ রিপ্লেসমেন্ট করা হয়েছে, এই ধরনের পেশেন্টের অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিকোয়াগুলেন্ট ম্যানেজমেন্টে কিরকম হবে স্যার, ইফ হি গেটস অ্যাফেক্টেড উইথ সিভিয়ার ডেঙ্গি? It's very clear that in case of obligatory antiplatelet like metallic bulb, atrial fibrillation, এই সমস্ত জায়গায় যদি অ্যান্টিপ্লেটলেট বা অন্য সিচুয়েশন or myocardial infarction recent, in that condition you can go up to as 50,000. I repeat, 50,000, 50,000 পর্যন্ত আপনি অ্যান্টিপ্লেটলেট দিয়ে যাবেন। একটা কথা মনে রাখতে হবে, অ্যান্টিপ্লেটলেট বলতে যদি আপনি অ্যাসপিরিন বুঝান, অ্যাসপিরিনের হাফ লাইফ কিন্তু 5 to 6 days। আপনি যেদিন বন্ধ করবেন তারপরেও কিন্তু কয়েকদিন এর ইফেক্ট থাকবে। আর যদি অ্যান্টিপ্লেটলেট খুব জরুরি না হয়, তাহলে 1 লাখের যখন 100,000-এ থাকবে, যদি এটা ধরেন প্রোফাইলেকটিক কেউ খাচ্ছে, তাহলে সে এটা বন্ধ করতে পারে। আবার যখন এটা চলে 1 লাখের উপরে চলে যাবে, দেন রিস্টার্ট ইট। থ্যাংক ইউ। স্যার, কারো একটা কোশ্চেন, যে যদি প্যারাসিটামল হাইপার সেন্সিটিভিটি থাকে কারো, সেক্ষেত্রে ফিভার ম্যানেজমেন্টটা কি হবে? সিম্পল, আইবুপ্রোফেন। রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। একটি কোশ্চেন এসছে যে ওয়াই দের ইজ ডে টু ডে ভ্যারিয়েশন অফ প্লেটলেট কাউন্ট ইন ডেঙ্গি? What does it mean? I could not understand the question. স্যার, মোস্ট লাইকলি পার্টিসিপেন্ট যেটা জানতে চেয়েছে যে মানে এই যে মানে একদিনের মধ্যেই বা উইদিন 24 আওয়ার্স যে প্লেটলেট কাউন্ট গুলো এত চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা এটা চেঞ্জ বলতে কি, ডাউনহিল? ডাউনহিল অর আপহিল, উনি দুটোই জানতে। ওকে, ওকে। প্লেটলেট কেন কমে যায় ডেঙ্গিতে, আগে সেটা যদি জানা থাকে। একটা তো এই অ্যান্টিবডি ডিস্ট্রাকশন, ম্যারো সাপ্রেশন, সিকুয়েস্ট্রেশন, এই সমস্ত কারণে কিন্তু হাফ লাইফ কমে যায়। এবং থ্রম্বো ইয়ে কি বলে, থ্রম্বোসাইটোপেনিয়ার পাশাপাশি যে প্লেটলেট গুলা থাকে সেগুলাকেও অনেক সময় উইক থাকে, থ্রম্বো অ্যাস্থেনিয়াও ডেভেলপ করে। আবার যখন কি বলে, ভাইরাস শরীর থেকে বেরিয়ে গেছে, কিন্তু যে কারণে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো সবই বিকজ অফ দি সাইটোকাইন্স। সাইটোকাইন্স গুলো যখন নেমে আসে, আমরা তো কখনো সাইটোকাইন মাপি না, সাইটোকাইন গুলো যখন নেমে আসে অটোমেটিক্যালি ন্যাচারাল যে শরীর ছিল তখন সে আবার মেগাক্যারিওসাইট, সে এগুলো প্রোডাকশন করতে শুরু করে দেয়। বোন ম্যারো রিজিউম হিজ ওন ওয়ে। দ্যাট ইজ ওয়াই ইউ ক্যান গেট, যেমন এমনও দেখা যায় যে আজকে ছিল ফর এক্সাম্পল 1 লক্ষ নিয়ে ভর্তি হয়েছে, আপনি খুব আরামে বললেন যে কিছু করতে হবে না, কালকে সকালে দেখব। সকালবেলা যে স্যাম্পলটা পাঠানো হলো এটাতে আসলো মাত্র 20,000 পসিবল। এবং ইট হ্যাপেন্স। 1 লাখ থেকে ক্রাইসিসে যাবে না, কিন্তু 20,000 দেখিয়ে কিন্তু ক্রাইসিসে যেতে পারে। সে কারণে যখনই একটা স্যাম্পল পাবেন, তখন আপনি পরবর্তী 8 ঘন্টার মধ্যে যদি আরেকটা পাঠান বা 12 ঘন্টার মধ্যে আরেকটা পাঠান, ইউ ক্যান সি দ্য চেঞ্জ অ্যান্ড টেক দি অ্যাকশন অ্যাকর্ডিংলি। Thank you, sir. Another question is there any role of diuretic in any situation of dengue? আমি বোধহয় বলেছি ডাইইউরেটিক্স। Right, sir. আমি বোধহয় বলেছি একটাই মাত্র রোল, সেটা হচ্ছে যদি পালমোনারি এডিমা হয়, আপনি ওই থার্ড স্পেজের ফ্লুইড ডায়ুরেটিক্স দিয়ে বের করতে পারবেন না, তাহলে কিন্তু রুগী মরে যাবে। আমি এতক্ষণ কি বলে যেন একটা প্রবাদ আছে, 7 খণ্ড গীতা পড়ে সীতাকার বাপ, এই টাইপের হয়ে গেল না। ডায়ুরেটিক্সের কোনো রোলই নাই, একটা জায়গায় শুধু ডায়ুরেটিক্সের রোল আছে, সেটা হচ্ছে যদি আপনার ইনডিউসড ফ্লুইড ইনডিউসড পালমোনারি এডিমা হয়, তাহলে প্লাজমা সল দিয়ে অ্যান্ড অর ব্লাড দিয়ে অ্যান্ড অর অ্যালবুমিন দিয়ে আগে তার প্রেশারটাকে এমন জায়গায় নিয়ে আসেন অ্যাটলিস্ট 110/70 above, then you use diuretics so that the fluid can come out from the alveolar sac.
স্যার এলট্রম্বোপ্যাক সম্পর্কে একটু প্রশ্ন, যে আদৌ কোনো রোল আছে কিনা? এটা এমন একটা জিনিস, সারা পৃথিবীতে কোনো গাইডলাইনে নাই। 2011-তে আমাদের যে সর্বশেষ ডব্লিউএইচওর গাইডলাইন, যেটাকে আমরা প্যারেন্ট গাইডলাইন বলতে পারি, সেখানে নাই। কিছু আহ, উম, বাইরে এদিক সেদিক এটা হয়েছে। আহ, কোনো জায়গায় বলছে যে হ্যাঁ, এটা কন্ট্রোলের চেয়ে একটু তাড়াতাড়ি করে রিকভার করে। আমরা গাইডলাইনে এটা দেইনি, শুধু এটা না, আমি তো এর সাথে আরো দুই তিনটা জিনিসের নাম জড়াবো। সেটা হচ্ছে পেঁপে, পেঁপের ওষুধ। আবার এখন নতুন শুরু হয়েছে যে ড্রাগন ফল খেলে তাড়াতাড়ি বাড়ে। আমাদের একটা খুব মানে মজার এক্সপিরিয়েন্স আছে। এক রুগী এত ড্রাগন ফল খেয়েছে যে তার লাল পায়খানা শুরু হয়েছে, এবং সে বলছে যে আমার তো পায়খানার সাথে রক্ত যাচ্ছে। সো উই চেকড, তারপর তার ছবি তুলে রাখতে বলা হলো। পরে দেখা গেল যে সিম্পলি দিস ইজ ড্রাগন ফল। তার মানে আমরা কিছু জিনিসের পিছনে দৌড়াই। কেউ কেউ বেদানা খেয়ে এটা হয়েছে যে লাল পায়খানা। তো সেই রকম এলট্রম্বোপ্যাগের কথা আমি বলবো যে আনটিল দেয়ার ইজ মেটা অ্যানালাইসিস অন দিস, উই আর নট রিকমেন্ডিং এলট্রম্বোপ্যাগ। কিন্তু আমি শত শত প্রেসক্রিপশন আমাদের কোয়ালিফাইড ফেলোজ অথবা এমডি ডক্টর তারা লিখেছেন। আই হ্যাভ সিন, আই হ্যাভ টেকেন ফটো অফ দ্যাট। কিন্তু নিজের সাথে নিজেরই দুঃখ প্রকাশ করছি যে কেন এটা না দিয়েও তো আমাদের সব পেশেন্ট গুলো ভালো ছিল। এটা দিয়ে দেওয়া মানে হচ্ছে অন্যদের গাইডলাইনে স্টিক না থেকে বাইরে প্র্যাকটিস, ম্যাল প্র্যাকটিসের সমানই আমি মনে করি আনটিল টুডে। স্যার ডেঙ্গু এনসেফালাইটিস এন্ড ডেঙ্গু মায়োকার্ডিটিসের স্পেসিফিক ট্রিটমেন্ট একটু যদি আরেকবার বলেন স্যার। ওকে, আমি কেস বেস ডিসকাশনে দুইটাই দেখি। না, এনকেফালাইটিসটা আমি দেখাইনি। এনকেফালাইটিস এক্সাক্ট আমি কান্ট্রি ফিগার তো বলতে পারবো না। আমার কাছে যেটা মনে হচ্ছে এনকেফালাইটিস আমরা যে দুই একটা পাইনি তা না, কিন্তু মায়োকার্ডাইটিস আমরা এবার অনেক বেশি পেয়েছি। যেগুলোর শনাক্ত হয়নি তাদেরই কিন্তু সাডেন ডেথ হয়েছে। মায়োকার্ডাইটিসটায় যদি আপনি দেখেন আনডিউ ট্যাকিকার্ডিয়া, পেশেন্ট কিন্তু খুব ভালো ওয়েল হাইড্রেটেড, কিন্তু আনডিউ ট্যাকিকার্ডিয়া, জাস্ট ডু এ ট্রোপোনিন আই। আর যদি দেখেন যে ইসিজি তে চেঞ্জ আসতে শুরু করেছে, ডু অ্যান ইকোকার্ডিওগ্রাম বেড সাইড, দেন ইউ ক্যান সি দি ওয়াল মোশন উইল বি রিডিউসড। এবং এইটাতে একমাত্র চিকিৎসা স্টেরয়েড। ওই যে আমরা বলছিলাম নো স্টেরয়েড, নো স্টেরয়েড, এইখানে আপনার স্টেরয়েডের ভূমিকা আছে। এখন আমরা হয়তো আহ, একটা প্রোটোকল রেডি করে এবছর করতে পারতাম যে মিথাইল প্রেডনিসোলোন ভার্সেস ইয়ে কি বলে রক্সাডেক্স অর ডেক্সামেথাসোন, কাতে ভালো রিকভারি হচ্ছে, এটা করতে পারতাম। আমরা এও করতে পারতাম যে তবে হ্যাঁ, স্টেরয়েড দিতেই হবে, কারণ এইখানেই মাত্র স্টেরয়েডের একটা ভালো ভূমিকা আছে। এই ইডেমাটা কমিয়ে দেয় এবং রিকভারিটা খুব কুইক করে। সেটা না করতে পারলে পেশেন্ট যে কোনো ধরনের অ্যারিথমিয়া চলে যেতে পারে, হার্ট ফেলিয়ারে চলে যেতে পারে এবং মৃত্যু হতে পারে। স্যার আমরা যেহেতু সময় একটু শেষ দিকে যাচ্ছি, তারপর তো ইন শর্ট স্যার, এইবারে ওয়াই সো মেনি ডেথস ইন দিস ইয়ার স্যার, আপনার অবজারভেশন কাইন্ডলি। আমার অবজারভেশন বলা তো খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে আমরা ধরেই নিচ্ছি এবারের ম্যাক্সিমামই হচ্ছে সেকেন্ডারি ডেঙ্গি। তো সেকেন্ডারি ডেঙ্গিতে আমি আগেই শুরুতেই বলেছি সাইটোকাইন সুনামি হয়। সো মেনি, সো মেনি সাইটোকাইন দ্যাট রিলিজেস। এবং সেখান থেকে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে পেশেন্ট, ওই যে আমরা কতগুলো ধাপ দেখালাম বা গাইডলাইনে পরিষ্কার বলা আছে যে পেশেন্ট ওয়ার্নিং সাইন আগে চলে আসছে, ক্রিটিক্যাল ফেজে আগে ঢুকে গেছে, প্লাজমা লিকেজ প্রচুর হয়েছে এবং পেশেন্ট শকে চলে গেছে। যারা সময় মতো এটাকে অ্যাড্রেস করতে পারেননি অথবা ইন্টারভেন করতে পারেননি, সেই পেশেন্টগুলো আমরা হারিয়েছি। সো এটা সামনের বার আরো কি হবে, দ্যাট ইজ প্রেডিক্টেবল আনটিল অ্যান্ড আনলেস আমরা এরকম সেলফ এডুকেশন যদি নিজেদেরকে না করি, আমরা যদি আরেকটু সাহসী না হই, আমরা যদি চিকিৎসার ব্যাপারে, আমি বলবো না অ্যাগ্রেসিভ, আমি বলবো চিকিৎসার ব্যাপারে টু দ্য পয়েন্ট না হই,
maybe we will miss so many lives. স্যার, এই পর্যায়ে আপনার অনুমতি নিয়ে আমাদের বিভিন্ন পার্টিসিপেন্টদের মধ্যে বিভিন্ন প্রাইম এই ডেঙ্গু যারা ম্যানেজ করেছেন তাদের বেশ কিছু হাসপাতালের রিপ্রেজেন্টেটিভ দেখতে পাচ্ছি। আপনার অনুমতি দিয়ে দু একজনের মতামত Sure. একটু শুনতে চাচ্ছি স্যার। Sure. ডক্টর তৃষা কে দেখতে পাচ্ছি। ডক্টর তৃষা, আপনি আছেন? সালামালাইকুম স্যার। ডক্টর তৃষা ডিএনসিসি তে কাজ করছে। তো এই যে এবারের মৃত্যু বেশি, আপনার আপনার এক্সপিরিয়েন্স এট ডিএনসিসি, চ্যালেঞ্জ ফেস করেছেন আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। সালামালাইকুম স্যার, আমি Yeah. তৃষা, জুনিয়র কনসালটেন্ট হিসেবে আছি মেডিসিনে। ডিএনসিসি তে আমার পোস্টিং জুলাইয়ে। যখন থেকে এরা কোভিড থেকে ডেঙ্গু ডেডিকেটেড হসপিটালে কনভার্ট করে, সো ফার আজ পর্যন্ত প্রায় 8,000 পেশেন্ট অ্যাডমিটেড হয়েছে ডিএনসিসি তে। এখন পর্যন্ত এখানে ডেথ মাত্র 50টা। Good. সেক্ষেত্রে আমরা যেটুকু বলতে পারি, ওয়েল ম্যানেজড অফকোর্স। এই লম্বা সময়ে আমি মোটামুটি অ্যাক্টিভ ছিলাম। আমার দু একটা অবজারভেশন বলতে চাই। আমি প্রথমত যেটা বলবো, যদি আমরা বলি ডেথ প্রিভেনশনের কথা, পেশেন্ট হসপিটালে অ্যাডমিটেড হলে ফ্লুইড পাচ্ছে, কখনো কখনো তারা অন্যান্য অ্যাফারেটিক অথবা ব্লাড পাচ্ছে, ইমপ্রুভ করে চলে যাচ্ছে। কিন্তু কখন আমরা পেশেন্টটাকে লুজ করছি এখানে? এই 50টা ডেথকে আমরা যখন রিভিউ করলাম, আমরা যেটুকু পেয়েছি স্যার, এর মধ্যে 40টার মতো পেশেন্ট যারা ভর্তি হওয়ার মাত্র 48 ঘন্টার মধ্যে মারা গেছেন। অর্থাৎ এই পেশেন্টগুলো সবাই এসেছে আমাদের কাছে শকে। আমি আমার ব্যক্তিগত যে কেসগুলো ম্যানেজ করে দেখেছি আইসিইউতে অথবা এইচডিইউতে, যে পেশেন্টগুলো শকে আসছে আর্লি স্টেজে, হয়তো উইদিন আওয়ার্স, উইদিন মিনিটস, ইভেন বাহির থেকেও শক নিয়ে এসেছে, আমরা কিন্তু পেশেন্টগুলোকে রেস্কিউ করতে পেরেছিলাম। কিন্তু যে পেশেন্টগুলো অনেকটা লম্বা সময় পরে এসেছে, বিশেষ করে দূর থেকে, তাদেরকে স্যারের কথা মতো যে আমরা প্লাজমা দিচ্ছি, দিয়ে সেভারাল টাইমস প্লাজমা দিয়ে হয়তো ইমপ্রুভ করাতে পারতাম। তো ডিসপাইট ডুইং এভরিথিং উই লস্ট। So leg presentation was one of the important factor. আমার কাছে মনে হচ্ছে এটাই প্রধান ফ্যাক্টর। So thank you. আমি একটু 30 সেকেন্ডে একটু রেসপন্স করি। সেটা হচ্ছে ফর এভরিবডিজ ইনফরমেশন যে কিছু ডেথ রিভিউ গত বছরের তো অনেকটাই হয়েছে, এবছরের কিছু ডেথ রিভিউ হয়েছে। I had the opportunity to do the death review of few cases of Dhaka Medical College. আমি দেখেছি যে জাস্ট দিস ইজ অ্যানেকডোটাল, এটা কোনো ইনফারেন্স টানার দরকার নেই। পেশেন্ট রাত 1টার সময় ভর্তি হয়েছে শক নিয়ে, সকাল 8টার সময় পেশেন্ট এক্সপায়ার্ড। তো এই ধরনের পেশেন্টের আইসিইউ পাইনি, সো ওয়ার্ডে রেখে এই পেশেন্ট, এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এত পেশেন্ট যারা শকে আসছে, যাদেরকে আইসিইউতে ম্যানেজ করতে হবে ম্যান্ডেটরি, তাদের আমরা কিন্তু আইসিইউ প্রোভাইড করতে পারিনি, যে কারণে এই ডেথের একটা বড় অংশ কিন্তু এটা একটা কারণ। এটা আমি জাস্ট স্মরণ করিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার। ডক্টর, যেহেতু স্পিকিং অফ ঢাকা মেডিকেল কলেজ, আই সি ডক্টর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ফাহিম ইজ উইথ আস। ফাহিম, আপনি কি শুনতে পাচ্ছেন? ডক্টর ফাইজুর রহমান ফাহিম কি আছেন আমাদের সাথে? বা এনিওয়ান ফ্রম ঢাকা মেডিকেল কলেজ, কেউ কি আছেন যে ঢাকা মেডিকেল কলেজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন? ডক্টর সুদীপ রঞ্জন দেব কি আছেন? স্যার, স্যার আমার একটা প্রশ্ন ছিল, স্যার দুইটা প্রশ্ন ছোট করে স্যার। ইয়েস প্লিজ। স্যার স্যারের প্রেজেন্টেশনে স্যার আমি প্রথম থেকে ফলো করতে পারিনি, সরি স্যার। যতটুকু দেখেছি স্যার যে ডেঙ্গু স্যার কমপ্লিকেটেড হলে স্যার মায়োকার্ডাইটিসে এসটি এলিভেটেড বা এসটিডি চেঞ্জ হয় স্যার, সাথে ট্রপোলিন আই বেশি থাকে। এখন আমার স্যার নতুন করে এমআই হলো না স্যার, মায়োকার্ডাইটিস থেকে চেঞ্জ হলো
এটার দুইটা তো ম্যানেজমেন্ট আলাদা হবে স্যার, সেক্ষেত্রে আমরা কিভাবে ডিটেক্ট করবো স্যার? একটা প্রশ্ন স্যার। আর দ্বিতীয় প্রশ্নটা হলো স্যার, অনেক সময় অনেক পেশেন্ট স্যার হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হয় স্যার, সেই ক্ষেত্রে আমরা পেয়েছি স্যার সিলেটে এরকম কয়েকটা, বিশেষ করে এন্টেরিক ফিভার বা ভাইরাল আরটিআই নতুন করে হতে পারে অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। সেই ক্ষেত্রে স্যার আমাদের মানে ওইটা ডিটেকশনের মানে ওইটা কিভাবে, বিশেষ করে স্যার ভাইরাল ইনফেকশন নতুন করে বা এন্টেরিক ফিভারে তো ওরকম চেঞ্জ স্যার নাও আসতে পারে, সেক্ষেত্রে আমরা স্যার ডেঙ্গু ফিভার সাথে ওই ইয়ার গুলার স্যার নতুন ইনফেকশনটা কিভাবে ডিফারেন্সিয়েট করবো স্যার, একটু যদি বলতেন। আচ্ছা, থ্যাংক আমি ইউ। প্রথমে প্রথম প্রশ্নের উত্তর দিই। সেটা হচ্ছে যে মায়োকার্ডাইটিস ডেভেলপ করে হচ্ছে ক্রিটিক্যাল ফেজের 48 ঘন্টার মধ্যে, ম্যাক্সিমাম 72 ঘন্টার মধ্যে। তো first of all, you check that the patient is elderly or young, whether there is any risk factor behind or not. যেমন আমি একটা দুটো দেখালাম, দুটোই একদম ইয়াং ছেলে, একজনের বয়স 15, একজনের বয়স 26। ইউ কান্ট এক্সপেক্ট যে এই মায়োকার্ডাইটিসটা তার এই মায়োকার্ডের জন্য এসটি এলিভেশন যার হয়েছিল, পরে সেটা আবার আইসোলেক্ট্রিক লাইনে নেমে আসছে, দিস ইজ আনলাইকলি টু বি এ কেস অফ করোনারি আর্টারি ডিজিজ অর মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডাইটিস প্রথম সন্দেহ হচ্ছে, আমি আগেই বলেছি, otherwise the patient is having good volume of pulse before, as well as there was no features of dehydration, that is why there will be tachycardia. Patient is apyrexic, অথচ তার হার্ট রেট হচ্ছে 160। সেই পেশেন্টের জন্য ডেফিনেটলি ইউ উইল থিঙ্ক, এবং তার ইমিডিয়েটলি ট্রোপোনিন আই পাঠালে দেখবেন ট্রোপোনিন আই বেশি। এবং সেপটিক শকেও তো হয়, সেপটিক শকেও কিন্তু ট্রোপোনিন আই বাড়ে, কিন্তু এই পরিমাণ বাড়ে না। এই ক্ষেত্রে যখনই এই দুইটা জিনিস আপনার হাতে থাকবে, তখন ইউ ক্যান গো ফর স্টেরয়েড, এবং স্টেরয়েড ছাড়া মায়োকার্ডিয়াল টিস্যুর ইনফ্লামেশন কমানো অন্য কোনো দিকে সম্ভব নয়। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে কো ইনফেকশন। আমি কিন্তু শুরুতে বলছি লটস অফ নিকো ইনফেকশন পাওয়া গেছে, লাইক নিউমোনিয়া। এটা ভাইরাল নিউমোনিয়াও হতে পারে, আবার দেখা গেছে কাউন্ট 16,000 20,000 হয়ে গেছে, তার মানে তার অপরচুনিস্টিক অন্য কোনো ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হয়েছে। অথবা কোমরবিড অন্য কন্ডিশন, লাইক আমাদের দুইটা কেন 4-5টা কেস আমরা পেয়েছি, 5 দিনের পরও জ্বর পারসিস্ট করছে, পরে ব্লাড কালচার যখন পাঠানো হলো দেখা গেল ব্লাড কালচারে সালমোনেলার গ্রোথ। সো বলার উদ্দেশ্য এইটা যে শুধু ডেঙ্গির জন্য এটা নয়, এবং তার যদি জ্বর আরো এরকম লং স্ট্যান্ডিং থেকে যায়, তখন ইফ ইউ আর কনফিডেন্ট যে 6-7 দিন এখনো 104 পর্যন্ত জ্বর আসছে, জাস্ট তাকে ব্লাড কালচার পাঠিয়ে দিয়ে আপনি যদি মনে করেন, কেস ভিত্তিক শুধু বলবো, নট ব্লাইন্ডলি, তাহলে ইউ ক্যান স্টার্ট সেফট্রিয়াক্সন 2 গ্রাম আইভি 12 আওয়ারলি। রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করেন। যদি স্প্লিনোমেগালি হাতে পান অথবা আল্ট্রাসাউন্ডে পান, তখন আপনার সন্দেহটা আরো বেশি প্রখর হবে। থ্যাংক ইউ। Thank you, sir. We are almost at the end. At this point, I request Dr. Ahmed Mursal Anam, Associate Consultant of Acute Medicine and High Dependency Unit of Square Hospital. আমরা একটু প্রাইভেট সেক্টর আপনাদের এক্সপেরিয়েন্স এন্ড চ্যালেঞ্জ ইন শর্ট যদি একটু শেয়ার করেন। ডক্টর থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সবাইকে সালাম আলাইকুম। আমাদের এই পর্যন্ত অ্যাকিউট মেডিসিন এবং এইচডিইউ এবং প্লাস আইসিইউ তে টোটাল 600-র মতো পেশেন্ট ডেঙ্গি, সিভিয়ার ডেঙ্গি এবং ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার নিয়ে ভর্তি হয়েছে। এই পর্যন্ত ডেথ রেট অনলি 6, এবং এই যে 6জন তার মধ্যে 2জন আমার নিজেরই পেশেন্ট ছিলেন। এরা সবাই লেট প্রেজেন্টার ছিলেন এবং শকে আসার পরে উইদিন 48 আওয়ার্স আসলে মারা যান, তাদেরকে আমরা রিকভারি করতে পারিনি। বাকি সবাই ভালো হয়ে বাসায় গেছেন। এবং সবচেয়ে যেটা আমরা খুব আনন্দের সাথে জানাতে চাই যে আমরা স্ট্রিক্টলি ন্যাশনাল গাইডলাইনটা ফলো করি, আমরা প্রাইভেট সেক্টরে স্ট্রিক্টলি ন্যাশনাল গাইডলাইনটা ফলো করি, এবং অ্যাকিউট মেডিসিন ডিপার্টমেন্ট থেকে এই পর্যন্ত 95% পেশেন্টই যারা সিভিয়ার ডেঙ্গি নিয়ে আসছিলেন, এরা কিন্তু উইদিন 3 days তাদেরকে আমরা ডিসচার্জ দিয়ে দিতে পেরেছি, ডিসচার্জ টু কেবিন, এবং একটা সার্টেন পার্সেন্টেজ ডাইরেক্টলি টু হোম অলসো। এ পর্যন্ত আমাদের যদিও পেশেন্ট সংখ্যা বেশি ছিল, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটা বেটার।
গ্রেট। থ্যাংক ইউ মুসলিম স্যার, কিছু বলবেন স্যার? কাইন্ডলি। না না না, আমি বললাম গ্রেট, খুবই ভালো। তবে টোটাল ডেথ স্কোয়ারের মুরসালিন যেটা জানিয়েছে, এটা আমাদের কাছে সমস্ত হাসপাতালের তথ্য আছে। আই এম নট শিওর, মেবি মোর দেন 6, মেবি। কারণ হতে পারে স্যার, আমি লাস্ট হ্যাঁ এক হ্যাঁ, আমি মাসের বলি, বলতে পারছি না এটা স্যার। এটা ইউ আর আমাদের রাইট কাছে স্যার। পুরা ডিজি অফিস থেকে পুরা শিট আছে, সম্ভবত 6-এর বেশি। বাট মেবি ও যেগুলো হ্যান্ডেল করছে মুরসালিন সেগুলোর কথা বলেছে, হোয়াট এভার মেবি, বাট দে আর ডুইং গুড। এটা আমাদের জন্য ভালো খবর। Sir, I hope, dear participant, that it was a splendid discussion after the spectacular presentation of Professor Kaji Tariqul Islam sir. So, আমাদের একটু সময় আমরা আজকে বেশি নিয়েছি, sorry for that, but I think it was very helpful for everyone. So I see Honorable Professor Jakir sir with us. Jakir sir কি আছেন আমাদের সাথে? Professor Jakir sir রংপুর স্যার ছিলেন মনে হয়। এনিওয়ে, in that case, I'll request Professor Kaji Tariqul Islam sir to conclude today's session. ও, আমার প্রেজেন্টেশন আমি কনক্লুড করব? আমি জাকির স্যারকে দিতে চেয়েছিলাম। ওকে, আমি মনে করি এই ডেঙ্গি এবং ডেঙ্গি নিয়ে কথা বলা, এটা বোধহয় জীবনেও শেষ হবে না। আবারও কোনোদিন কোনো এরকম একটা প্ল্যাটফর্মে দেখা হবে, অ্যাকর্ডিং টু ইউর চয়েস। ইউ আস্ক, আমরা এইটা শুনতে চাই, এই ম্যানেজমেন্ট হোক, হোয়াট এভার মেবি। কারণ হচ্ছে এভরি পেশেন্ট ইজ ডিফারেন্ট। I repeat, every patient is different, and handle every patient differently with sincerity. তাহলে মোরসালিন যেমন খুব চমৎকার করে কনফিডেন্টলি বলতে পারলো যে আমাদের 95% শকের পেশেন্টকে আমরা রেস্কিউ করতে পেরেছি। উই অলসো থিঙ্ক যে আমাদের অন্যদেরও এটা না পারার কোনো কারণ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো একদিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, সবার তরফ থেকে আপনাকে বিশেষ ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ অল। Our next class on next Tuesday is acute infections of the brain, and tips and tricks will be discussed by Professor Shafiqul Bari, Professor of Medicine, Dhaka Medical College. So till then, goodbye. I hope everyone will join the next class also. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। Thank you, Rabbi.